হ্যালো গাইজ আজকে আমরা প্রিন্সিপালস অফ গুড রাইটিং যেটা লিখেছিলেন L.A.Hill এবং এটা SSC SLST এর অন্তর্ভুক্ত আছে। তো এই যে এসেটা যেটা নাম হচ্ছে প্রিন্সিপালস অফ গুড রাইটিং এবং যেটা লিখেছিলেন L.A.Hill সেটারই আমরা ইংলিশ টু বেঙ্গলি লাইন বাই লাইন ট্রান্সলেশন আজকে করব। চলো লেটস গেট স্টার্টেড। টু রাইট ওয়েল ইউ হ্যাভ টু বি এবল টু রাইট ক্লিয়ারলি অ্যান্ড লজিক্যালি। L.A.Hill বলছেন যদি ভালো লিখতে হয় মানে তোমার লেখার যদি গুণগত মান ভালো হতে হয় তাহলে তোমার সেই লেখাটা ক্লিয়ারলি মানে তোমার এমন ক্ষমতা থাকতে হবে যাতে তুমি পরিষ্কারভাবে মানে তুমি যেটা লিখতে চাইছো সেটা যেন খুব পরিষ্কার হয়, তার মানে তার মধ্যে যেন কোনো অ্যাম্বিগুইটি না থাকে। অ্যাম্বিগুইটি মানে ভ্রান্তি। অ্যান্ড লজিক্যাল এবং অবশ্যই যে লেখাটা তুমি লিখছো সেটা যুক্তিসঙ্গত হতে হবে। তার মানে তুমি যেটা লিখছো সেটা পরিষ্কার হওয়া উচিত, মানে যে কেউ পড়েই যেন সেটা পরিষ্কারভাবে বুঝতে পারে যে তুমি এক্স্যাক্টলি এই লেখাটার মাধ্যমে কি অ্যাচিভ করতে চাইছো, এবং সেই লেখাটা অবশ্যই যুক্তিসঙ্গত হতে হবে। এই দুটো গুণ যদি তোমার লেখার মধ্যে থাকে তাহলে বুঝতে হবে যে তোমার লেখার গুণগত মান ভালো। And you cannot do this unless you can think clearly and logically too. কিন্তু অসুবিধাটা হচ্ছে এই রকম লেখার জন্য প্রথম যেটা দরকার সেটা হচ্ছে তোমার ভাবনা। কারণ কোনো একটা লেখার সূত্রপাত হয় ভাবনা থেকে, কোনো একটা জিনিস মাথায় আসে সেটাই আমরা কি করি কাগজে কলমে লিখি না। তাহলে এখানে L.A.Hill বলছেন যে তুমি পরিষ্কারভাবে ভাবতে না পারো আর যুক্তিসঙ্গতভাবে ভাবতে না পারো, এই ক্ষমতাটা যদি তোমার না থাকে তাহলে তুমি ভালোভাবে লিখতেও পারবে না। তাহলে তোমাকে কী করতে হবে, প্রথম যুক্তিসঙ্গতভাবে এবং পরিষ্কারভাবে ভাবার যে আর্ট সেটাকে আয়ত্ত করতে হবে। ইফ ইউ ক্যানট ডু দিস ইয়েট, তুমি যদি এটা এখনও না পেরে থাকো, ইউ শুড ট্রেন ইউর সেলফ টু ডু ইট। তাহলে তোমাকে কী করতে হবে, পরিষ্কারভাবে ভাবা এবং যুক্তিসঙ্গতভাবে ভাবা এইটাতে আগে তোমাকে মনোনিবেশ করতে হবে এবং তোমাকে স্পেশালি ট্রেন করতে হবে, মানে নিজেকে ট্রেন করতে হবে এই রকম করার জন্য। নাও L.A.Hill বলছেন যে এটা করবে কিভাবে। এটার উপায় হচ্ছে বাই টেকিং পার্টিকুলার প্রবলেমস, যে কোনো একটা অসুবিধাকে তুমি উদাহরণস্বরূপ ভাবতে পারো অ্যান্ড ফলোয়িং দেম থ্রু, এবং সেই প্রবলেমটাকে ফলোয়িং দেম থ্রু মানে একদম প্রথম থেকে একদম শেষ পর্যন্ত কোনো কিছুকে বাদ না দিয়ে থরলি ভাবতে হবে, পয়েন্ট বাই পয়েন্ট মানে বিস্তারিতভাবে টু আ সলিউশন, এবং সব পয়েন্টগুলোকে ইনক্লুড করে তারপরে বিস্তারিতভাবে ভেবে তোমাকে একটা সমাধানে পৌঁছাতে হবে সেই প্রবলেমটা উইদাউট লিভিং এনিথিং আউট, ওই যেটা বললাম। কিন্তু এখানে দেখতে হবে তুমি কেন কোনো কিছুতে যেন কম্প্রোমাইজ না করো বা কোনো কিছুকে যেন বাদ না দাও। তুমি যখন সেই প্রবলেমটার ব্যাপারে ভাবছো সেটাকে you have to think about that problem from each and every angle and without avoiding any difficulties that you meet. এবং তখন যখন তুমি এই সমাধানে পৌঁছাচ্ছ একটা এই প্রবলেমটার, তখন অনেক ডিফিকাল্টিস তুমি মিট করবে, অনেক অসুবিধার সম্মুখীন তোমাকে হতে হবে, কিন্তু সেই অসুবিধাগুলোকে অ্যাভয়েড মানে এড়িয়ে গেলে হবে না। তাহলে সেই বাধা তোমার যে আসবে তোমার সমাধানের পথে, সেই বাধাগুলোকেও তোমাকে কী করতে হবে, অ্যাভয়েড না করে সেইগুলোকেও টেক ইনটু কনসিডারেশন, সেইগুলোর ব্যাপারে ভেবে তারপরেই একটা সমাধানে তোমাকে আসতে হবে। এবং সেইটাই করার জন্য তোমার কি প্রয়োজন, তোমার দুটো জিনিসের প্রয়োজন। একটা হচ্ছে যুক্তিসঙ্গতভাবে ভাবার ক্ষমতা এবং পরিষ্কারভাবে বা স্বচ্ছভাবে ভাবার ক্ষমতা তোমার থাকতে হবে, তবেই তুমি একটা প্রবলেম থেকে একটা সলিউশনে আসতে পারবে এবং মাঝখানে যদি কোনো ডিফিকাল্টিস আসে বা বাধা আসে সেগুলোকে অ্যাভয়েড না করে সমাধানে আসতে পারে। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। ফর এক্সাম্পল, ইউ মে টেক দ্য প্রবলেম হোয়াট ডু আই মিন when I say that I'm a free person। তখন L.A.Hill বলছেন যে একটা এক্সাম্পল নেওয়া যাক। তাহলে উদাহরণস্বরূপ নেওয়া যাক যে what do I mean when I say that I'm a free person। তাহলে এই প্রবলেমটাকে নেওয়া যাক। এই প্রবলেমটা হচ্ছে যে আমি একজন মুক্ত বা স্বাধীন ব্যক্তি। এটা দিয়ে এক্স্যাক্টলি কী বোঝায়, চলো এইটা নিয়ে আমরা একটু ডিসকাশন করি। অ্যান্ড দেন ট্রাই টু ফাইন্ড আ সলিউশন অ্যালং সামথিং লাইক দ্য ফলোয়িং লাইন্স। বলছে এই প্রবলেমটা ভাবো এবং প্রবলেমটা ভেবে এর সলিউশন মানে সমাধান খোঁজার
চেষ্টা করো, এবং যখন তুমি সমাধান খুঁজছো তাহলে তোমার চিন্তার সূত্রপাতটা এইভাবে করতে পারো। তাহলে প্রথম নিজেকে তুমি প্রশ্ন করতে পারো, অ্যাম আই ফ্রি টু ডু এনিথিং আই লাইক? ঠিক আছে, আমি যখন বললাম যে আই এম এ ফ্রি পারসন, তাহলে এটার মানে কি ধরে নেওয়া যেতে পারে যে আমি যা খুশি করার জন্য মুক্ত, আমার যা ইচ্ছা যায় সেটাই আমি করতে পারবো? না, তার উত্তরে এটা তুমি ভাবতে পারো, নো, আই এম নট ফ্রি টু ফ্লাই টু মার্স। তখন ভাব, না, আমি তো এখনই ইচ্ছা করলে মার্সে উড়ে যেতে পারি না। এটা আমার ইচ্ছা থাকলেও সেটা আমি করতে পারবো না, কারণ আমার অনেক ফিজিক্যাল বাউন্ডারিজ আছে, আমার শরীর বা আমাদের যে টেকনোলজি অ্যাভেলেবেল আছে সেটা আমাকে বাধা দেবে। মাই ফ্রিডম ইজ লিমিটেড। তাহলে বোঝা যাচ্ছে যে আমার যে স্বাধীনতা সেটা লিমিটেড মানে সীমাবদ্ধ। তার মানে আমি যা ইচ্ছা সেটাই আমি করতে পারি না। টু হোয়াট ইজ পসিবল, এবং এই সীমাবদ্ধতা কিসের মধ্যে? যে আমার দ্বারা যা যা করা সম্ভব সেই জিনিসগুলো আমি করতে স্বাধীন। তাহলে প্রথম পয়েন্ট থেকে আমরা এই পয়েন্টে এখন এলাম যে মুক্ত মানে সেই সমস্ত জিনিসগুলো করতেই মুক্ত যে জিনিসগুলো আমার দ্বারা করা সম্ভব। তারপর আবার একটা প্রশ্ন আছে, অ্যাম আই দেন ফ্রি টু ডু এনিথিং দ্যাট ইজ পসিবল ফর মি টু ডু? তাহলে এটা প্রশ্ন আছে, তাহলে আচ্ছা, পৃথিবী যে যা যা করা সম্ভব সেই সব কিছু করতেই কি আমি মুক্ত? তখন আবার এর উত্তর আসবে, নো, আই এম নট ফ্রি টু কিল মাই নেইবার, ফর এক্সাম্পল। তখন আমরা উদাহরণস্বরূপ ধরতে পারি যে হ্যাঁ, আমার যে নেইবার আছে, তাহলে তাকে আমি যদি হত্যা করতে যাই, সেটা আমার পসিবিলিটির মধ্যে, মানে আমার আয়ত্তের মধ্যে আছে, আমি চাইলেই করতে পারি। কিন্তু অ্যাম আই ফ্রি টু ডু দ্যাট? কিন্তু আবার এখানে প্রশ্ন আছে, তাহলে ওটা আমার পসিবিলিটির মধ্যে আছে, কিন্তু তা সত্ত্বেও আমি কি উইদাউট এনি কনসিকুয়েন্সেস, মানে কোনো ফল ছাড়াই আমি চাইলেই আমার নেইবারকে হত্যা করতে পারবো? দ্য আনসার ইজ অফকোর্স নো। সো তাহলে বোঝা যাচ্ছে মাই ফ্রিডম ইজ লিমিটেড টু হোয়াট ইজ পসিবল অ্যান্ড লিগাল। তাহলে এখানে আরও একটা পয়েন্ট এসছে যে আমার যে স্বাধীনতা সেটার দুটো লিমিটেশন অলরেডি আছে। একটা হচ্ছে আমি সেই সমস্ত জিনিসগুলো করতেই স্বাধীন যেগুলো করা সম্ভব, এবং লিগাল মানে আইনসম্মত। এই দুটি জিনিস হলে তবেই আই ক্যান ডু whatever I like, মানে I am free to do whatever I like, but I am not in fact free to kill my neighbor provided I can do it without being found out. কিন্তু তারপরে আবার একটা প্রশ্ন আসছে যে ঠিক আছে, আমি মানছি যে আমার নেইবারকে আমি ইচ্ছা করলেই হত্যা করতে পারবো না, কিন্তু আমি আমার নেইবারকে চাইলেই হত্যা করতে পারবো প্রোভাইডেড, যদি আমি সেটা করতে গিয়ে ধরা না পড়ি। তার মানে আমি যদি আইনের চোখে ফাঁকি দিতে পারি, বা যদি এরকম আইন বলে কিছু না থাকে, বা আমি যদি এখন ইনভিজিবল হয়ে যাই, তাহলে আই এম ফ্রি টু কিল মাই নেইবার। ওয়েল ইয়েস, ইনফ্যাক্ট আই অ্যাম। তখন L.A.Hill বলছেন, ইয়েস, তুমি যদি আইনের চোখে ধুলো দিয়ে তোমার নেইবারকে কিল করতে পারো, তাহলে তুমি তোমার নেইবারকে কিল করার জন্য মুক্ত। মাই ফ্রিডম ইজ দেয়ারফর লিমিটেড টু হোয়াট ইজ পসিবল and legal unless I can avoid being found out in something illegal. তাহলে এখানে তিনটে পয়েন্ট আবার চলে আসছে। তাহলে বোঝা যাচ্ছে যে আমার যে স্বাধীনতা সেটা, সেই স্বাধীনতা লিমিটেড কিসে? একটা হচ্ছে সেটা আমার সাধ্যের মধ্যে হতে হবে, 2 নম্বর সেই সাধ্যের মধ্যে হওয়ার সাথে সাথে সেটা লিগাল মানে আইনসম্মত হতে হবে, আর 3 নম্বর আবার হচ্ছে যদি সাধ্যের মধ্যে হয় আর আইনসম্মত না হয়, তাহলে আমাকে এটা মেক শিওর করতে হবে সেটা যদি ইললিগাল হয় মানে আইন বহির্ভূত হয়, তাহলে আমাকে দেখতে হবে আইন বহির্ভূত হলে সেটাতে আমি যেন ধরা না পড়ি। তাহলে যদি আমি আইনের চোখে ফাঁকি দিয়ে কোনো একটা অপরাধ আমি করতে পারি, তাহলে সেটাতেও আমি করতে মুক্ত। তাহলে দেখো এতগুলো পয়েন্ট দিয়ে আমি প্রথম যে প্রবলেমটা ছিল কি অ্যাম আই ফ্রি টু ডু এনিথিং, সেইটার আমরা একটা সলিউশনে আসার চেষ্টা করছি। ওয়াই আর দেয়ার লিগাল লিমিটেশনস টু মাই ফ্রিডম? তারপর আমার প্রশ্ন আছে, তাহলে আমাদের যে নিজের স্বাধীনতা, তাহলে এই স্বাধীনতাতে এই লিগাল লিমিটেশনস বা এই আইনি যে সীমাবদ্ধতা এটা কেন আছে? তাহলে না, তার আবার উত্তর খুঁজতে গিয়ে দেখা গেল বিকজ ইফ আই ওয়্যার টু ফ্রি to do harm to others, they were limiting their freedom, they too would be free to do me harm. তখন এর সলিউশনে এটা ভাবা যেতে পারে যে এইরকম একটা আইনি একটা সীমাবদ্ধতা সবার আছে তার ফ্রিডমে। কারণ কি, যদি আমি আমার আশেপাশে যারা আছে তাদেরকে হার্ম পৌঁছাতে বা তাদেরকে ক্ষতি করতে আমি যদি ফ্রি মানে মুক্তভাবে আমি যদি অবাধভাবে সেটা করতে পারি, তাহলে সেটা তো তার জন্যেও
প্রযোজ্য, তাহলে সেও যখন চায় আমাকে হার্ম করতে পারে বা আমার ক্ষতি করতে পারে। তাহলে এরকম একটা সোসাইটিতে যেখানে যে যাকে ইচ্ছা কোনো আইনি লিমিটেশন ছাড়াই ক্ষতি করতে পারে বা হত্যা করতে পারে, এরকম একটা সোসাইটিতে ক্যান উই সার্ভাইভ? সেরকম একটা সোসাইটিতে তাহলে তো সার্ভাইভ করা যাবে না। ইট উড বি টু ডেঞ্জারাস টু লিভ ইন দ্যাট কাইন্ড অফ সোসাইটি। তাহলে এই প্রশ্নটার আবার এই একটা সলিউশন আসছে। অ্যান্ড আন্ডার দিজ কন্ডিশনস, তাহলে বোঝা যাচ্ছে তাহলে এই সমস্ত কন্ডিশনের অন্তর্ভুক্ত হয়ে আমরা এই সমাধানে আসতে পারি যে আই উড হ্যাভ লেস চান্স অফ ফ্রিডম than if I and everybody else accepted certain legal limitations on our freedom in order to protect the latter against arbitrary interference by others, etc. তার মানে আমরা শেষের সলিউশনে এটা আসতে পারি যে তাহলে আমাদের নিজের স্বাধীনতা বজায় রাখার জন্য বা আমরা যদি চাই আমাদের স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ না করুক, তাহলে আমাদের একটা লিগ্যাল মানে আইনি একটা সীমাবদ্ধতার মধ্যেই থাকতে হবে। যদি আমরা এরকম একটা আইনি সীমাবদ্ধতাকে সবাই মেনে নিই, তাহলে কি হবে, আমি আমার ফ্রিডমটাকে মানে টু সাম এক্সটেন্ট, মানে কমপ্লিটলি ফ্রিডম মানে সম্পূর্ণ স্বাধীনতা নয়, যেটা আমরা দেখলাম হাতে কলমে সম্ভব নয়, তাহলে আমার একটা সামওয়াট একটা ফ্রিডম সেটা আমার রক্ষা পাবে এবং আমার সঙ্গে আরও যারা বসবাস করছে তাদের স্বাধীনতাটাও রক্ষা পাবে। এবং ঠিক এই কারণের জন্যই আমাদের একটা লিগ্যাল লিমিটেশনের মধ্যে থেকে আমাদের ফ্রিডমটাকে এনজয় করা উচিত। এবং এরকম যদি করি আমরা, আরবিট্রারি কথাটা আছে গাইজ, আরবিট্রারি ইন্টারফারেন্স মানে অবাধ, ইন্টারফারেন্স মানে হস্তক্ষেপ। যদি এরকম একটা লিগ্যাল লিমিটেশনের মধ্যে সবাই থাকি, তাহলে যে যখন ইচ্ছা আমার স্বাধীনতায় অবাধ হস্তক্ষেপ করতে পারবে না। তার মানে এখানে দেখো এটা একটা প্যারাডক্সের মতো হয়ে গেল যে আমার স্বাধীনতাকে বজায় রাখার জন্য আমাকে কী করতে হবে, আমার স্বাধীনতাকে ক্ষুণ্ণ করতে হবে, ওই যে একটা লিগ্যাল লিমিটেশনের মধ্যে থাকতে হবে। তাহলে এই একটা দেখো প্রথমে যে প্রশ্নটা নিয়েছিলাম সেই প্রশ্নটার আমি কোনো অ্যাঙ্গেলকে বাদ না দিয়ে একটা সলিউশনে পৌঁছালাম। তো L.A.Hill বলছেন তোমার তাহলে চিন্তা ভাবনা তুমি যখন করছো ঠিক এইভাবেই তোমাকে থারোলি পয়েন্ট বাই পয়েন্ট ইচ অ্যান্ড এভরি প্রবলেমকে অ্যানালিসিস করে অবশেষে একটা পরিষ্কার ক্লিয়ার মানে স্বচ্ছ একটা সমাধান বা সলিউশনে আসতে হবে। অ্যাট ফার্স্ট ইউ মে ফাইন্ড ক্লিয়ার স্টেপ বাই স্টেপ থট ভেরি ডিফিকাল্ট। L.A.Hill বলছেন প্রথম তোমার এটা করতে খুব ডিফিকাল্ট লাগবে, খুব কঠিন মনে হবে যে এরকম স্টেপ বাই স্টেপ ভাবার যে একটা প্রবণতা সেটা তো আমাদের অভ্যাস নেই, আমরা এলোমেলোভাবে ভাবতে ভালোবাসি। তো সেই জন্য যখনই তুমি স্বচ্ছভাবে এবং স্টেপ বাই স্টেপ ভাবতে চেষ্টা করবে তখন তোমার বেশ কষ্টই হবে। ইউ মে ফাইন্ড দ্যাট ইউর মাইন্ড কন্টিনিউয়ালি ওয়ান্ডার্স। বলছে প্রথম যখন তুমি ভাবতে যাবে তখন তুমি এটা লক্ষ্য করবে যে তোমার মাইন্ড তোমার মন কী করছে, কন্টিনিউয়াসলি ওয়ান্ডার মানে ওই যে বললাম এলোমেলো হয়ে যাচ্ছে, বিকজ আমরা ন্যাচারালি এলোমেলোভাবে ভাবতেই ভালোবাসি। বাট প্র্যাকটিস উইল ইমপ্রুভ ইয়োর অ্যাবিলিটি টু থিঙ্ক ক্লিয়ারলি অ্যান্ড লজিক্যালি। কিন্তু তুমি যদি এটা অভ্যাস করো কি ক্লিয়ারলি এবং লজিক্যালি মানে স্বচ্ছভাবে এবং যুক্তিসঙ্গতভাবে ভাবা, এটা যদি তুমি প্র্যাকটিস বা অভ্যাস করো তাহলে দেখবে তোমার এই ক্ষমতাটা ধীরে ধীরে ইমপ্রুভ হচ্ছে, মানে সেই ক্ষমতাটা তোমার আরও বৃদ্ধি পাচ্ছে। সো L.A.Hill বলছেন এটা করার জন্য তোমায় কী করতে হবে, ইউ হ্যাভ টু প্র্যাকটিস। In order to increase your vocabulary and to improve your power of expression, you should read widely and carefully. Now, second point L.A.Hill কে বলছেন প্রিন্সিপালস অফ গুড রাইটিং এ সেকেন্ড বলছেন ইন অর্ডার টু ইনক্রিজ অফ ভোকাবুলারি, তার মানে তোমার ভোকাবুলারি ইনক্রিজ করতে হবে, মানে তোমার শব্দ ভাণ্ডার সেটাকে বাড়াতে হবে। এবং সেটা বাড়ানোর উপায়ও উনি বলে দিচ্ছেন কী করবে, এবং সেটা বাড়ানোর উপায় বলছেন ইউ শুড রিড ওয়াইডলি, মানে প্রচুর জিনিস পড়তে হবে। এখানে দেখো এই ওয়াইডলি কথাটা দিচ্ছে, ওয়াইডলি মানে হচ্ছে ইউ হ্যাভ টু রিড ডিফারেন্ট কাইন্ড অফ থিংস। মানে এরকম নয় আমি পলিটিক্সে ইন্টারেস্টেড বলে শুধুমাত্র পলিটিক্স রিলেটেড জিনিসই পড়বো, বা আমি সায়েন্সে ইন্টারেস্টেড বলে আমি শুধুমাত্র সায়েন্স রিলেটেড জিনিস পড়ব। ইউ হ্যাভ টু রিড আ হোল ভ্যারাইটি অফ থিংস। তোমাকে পলিটিক্সও পড়তে হবে, তোমাকে লিটারেচারও পড়তে হবে, তোমাকে সায়েন্সও পড়তে হবে, তোমাকে সায়েন্স ফিকশনও পড়তে হবে, তোমাকে হররও পড়তে হবে, এমনকি তোমাকে চিলড্রেন বুকস, ম্যাগাজিনস, ইউ হ্যাভ টু রিড আ হোল রেঞ্জ অফ থিংস। তখনই তোমার কী হবে, তোমার ভোকাবুলারি ইনক্রিজ হবে।
এবং তোমার পাওয়ার অফ এক্সপ্রেশনস মানে তোমার এক্সপ্রেশন মানে আমরা জানি অভিব্যক্তি মানে তোমার প্রকাশ করার যে ক্ষমতা সেটা বৃদ্ধি পাবে যখন তোমার কাছে ভোক্যাবুলারিজ ভালো থাকবে। কেন ওয়াইডলি মানে ডিফারেন্ট রেঞ্জেস পড়তে বলা হচ্ছে, এটার কারণ হচ্ছে গাইজ দেখো আমি যদি ধরো ইফ আই এম ইন্টারেস্টেড ইন মেডিসিন, ধরো আমি মেডিকেল ফিল্ডে কী কী নতুন ইনভেনশন হচ্ছে সেটাতে ইন্টারেস্টেড, তাহলে আমি মেডিসিন বা মেডিকেল রিলেটেড যা যা ভোক্যাবুলারিজ আছে সেইগুলোই শুধু জানবো। আমার পলিটিক্স রিলেটেড ভোক্যাবুলারির ওপরে কোনো দখল থাকবে না, বা সায়েন্স রিলেটেড, স্পোর্টস রিলেটেড, এন্টারটেনমেন্ট রিলেটেড কোনো দখল থাকবে না, তাহলে আমার পাওয়ার এক্সপ্রেশনসটা কী হবে, ভালো হবে না। কিন্তু আমি যদি সব ধরনের বিষয়ে পড়ি তাহলে আমার সব ধরনের ভোক্যাবুলারিজের একটা বলতে পারো ভান্ডার আমার কাছে থাকবে। দ্যাট ইজ দ্য রিজন ইটস ভেরি ইম্পর্টেন্ট টু রিড ওয়াইডলি অ্যান্ড অবভিয়াসলি কেয়ারফুলি, এবং খুব সাবধানে পড়তে হবে। অ্যান্ড কিপ আ নোটবুক in which to write down words and expressions that particularly strike you, এবং তোমার সাথে একটা নোটবুক রাখতে হবে, এবং যখনই কোনো একটা এক্সপ্রেশন বা কোনো একটা অভিব্যক্তি তোমায় কী করলো, স্ট্রাইক ইউ মানে তোমাকে বিশেষভাবে অনুপ্রেরণা দিল বা খুব ভালো লাগলো, তাহলে সেই সমস্ত অভিব্যক্তিগুলোকে বা ওয়ার্ডসগুলোকে ওই নোটবুকের মধ্যে লিখে রাখতে হবে। এবং ওই যে কেয়ারফুলি কথাটা বলেছি সেটাতে বোঝা যাচ্ছে যে যদি আমরা সাবধানে না পড়ি তাহলে কিন্তু সেই সুন্দর ভোক্যাবুলারিজগুলো কীভাবে ইউজ করেছে বা সেই এক্সপ্রেশনসগুলো কীভাবে ইউজ করেছে সেগুলো কিন্তু আমরা ধরতেই পারবো না। সো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট টু রিড ওয়াইডলি অ্যান্ড কেয়ারফুলি, দেন অনলি উইল বি এবল টু আইডেন্টিফাই the beautiful words and the beautiful expressions. For example, sparkle, glitter, twinkle, blaze, gleam, butcher blue eyes, relax into delicious indolence. এই সমস্ত ওয়ার্ডসগুলো বা এক্সপ্রেশনসগুলো এগুলোকে বলা হয় যে দে আর ভেরি নাইস। সেগুলো তুমি যদি তোমার নোটবুকের মধ্যে কালেক্ট করে রাখো এবং সেটা যদি বারবার প্র্যাকটিস করো তাহলে তুমি তোমার লেখার মধ্যে এগুলোকে ইউজ করতে পারবে, এবং সেই জিনিসগুলোই তোমার লেখাটাকে আরও স্বচ্ছ করবে এবং আরও উত্তম করবে। Use a good dictionary to help you with the exact meanings and uses of words, এবং সেই ওয়ার্ডসগুলোর এক্স্যাক্ট মিনিং কি এবং ইউজেস মানে কোন কনটেক্সটে সেগুলোকে ব্যবহার করা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। শুধুমাত্র ওয়ার্ডটার মিনিংটা জানলে হবে না, সেটাকে সেন্টেন্সে কীভাবে ব্যবহার করা হয় সেটাকেও জানতে হবে, এবং সেটা জানার জন্য ইউ হ্যাভ টু ইউজ এ গুড ডিকশনারি, এবং সেই ডিকশনারি থেকে সেইগুলোকে জেনে আন্ডারস্ট্যান্ড করে সেই নোটবুকের মধ্যে তুলে রাখতে হবে। অলওয়েজ রিমেম্বার দ্যাট রেগুলার অ্যান্ড ফ্রিকুয়েন্ট প্র্যাকটিস ইজ এসেনশিয়াল ইফ ইউ আর টু লার্ন টু রাইট ওয়েল। L.A.Hill বলছেন সবসময় এটা মনে রাখতে হবে যে রেগুলার মানে নিয়মিত, অ্যান্ড ফ্রিকুয়েন্ট মানে খুব কম ব্যবধানের মধ্যে অভ্যাস করাটা ভীষণ জরুরি, এসেনশিয়াল মানে ভীষণ জরুরি। ইফ ইউ আর টু লার্ন টু রাইট ওয়েল মানে কীভাবে ভালো একটা লেখা যায় সেটা যদি তুমি শিখতে চাও তাহলে অনুশীলনের ভীষণ প্রয়োজন, এবং সেই অনুশীলনটা রেগুলার হতে হবে। ইউ লার্ন টু রাইট বাই রাইটিং, ভীষণ ইম্পর্টেন্ট লাইন। উনি বলছেন তুমি যদি কীভাবে ভালো লিখতে হয় সেটা শিখতে চাও তাহলে তোমাকে লিখতে হবে। বলে না ইফ ইউ ওয়ান্ট টু ইমপ্রুভ ইউর স্পোকেন ইংলিশ দেন ইউ নিড টু স্টার্ট স্পিকিং ইন ইংলিশ। ইংলিশে কথা বলেই ইংলিশে কথা বলাটার আমার যে দক্ষতা সেটাকে বাড়ানো যায়। তো সেরকমই L.A.Hill বলছেন যে ভালো লেখার ক্ষমতা অর্জন করতে হলে তোমাকে লেখা শুরু করে দিতে হবে, এবং সেটা নিয়মিতভাবে করতে হবে। ইট ইজ নো গুড ওয়েটিং আনটিল ইউ হ্যাভ অ্যান ইন্সপিরেশন বিফোর ইউ রাইট। বলছে তুমি অপেক্ষা করছো একটা ইন্সপিরেশন মানে অনুপ্রেরণা, যে একটা অনুপ্রেরণার জন্য অপেক্ষা করছো যে বাহ এরকম একটা সাবজেক্ট আছে, এই সাবজেক্টটা আমাকে অনুপ্রেরিত করেছে লেখার জন্য এবং তার ফলেই আমি লিখছি। সেইটার অপেক্ষা তোমাকে করলে হবে না, কোনো অনুপ্রেরণা ছাড়াই তোমাকে লেখার অভ্যাসটা শুরু করে দিতে হবে। ইভেন উইথ দ্য মোস্ট ফেমাস রাইটার্স ইন্সপিরেশন ইজ রেয়ার। যত বিখ্যাত লেখক আছেন তাদের কাছেও কিন্তু এই ইন্সপিরেশন এটা খুবই একটা দুর্লভ বিষয়, মানে তারা কোনো ইন্সপিরেশন পেয়ে যে লেখা শুরু করেছিলেন এরকম নয় কিন্তু। এবং এটা শুধুমাত্র তোমার জন্য নয়, যারা ভালো ভালো লেখক তাদেরও ইন্সপিরেশনের প্রয়োজন পড়েনি লিখতে শুরু করার জন্য। রাইটিং ইজ 99% হার্ড ওয়ার্ক অ্যান্ড 1% ইন্সপিরেশন। তো আমাদের মধ্যে যে মিথ
আছে যে রাইটিংয়ের একটা ভালো বিষয়বস্তু পেলে, একটা ভালো অনুপ্রেরণা পেলে তবে একটা ভালো লেখা যায়, সেটা L.A.Hill বলছেন সম্পূর্ণ ভুল। তুমি যদি ভালো লিখতে চাও তাহলে সেই ভালো লেখাটার জন্য 99% হচ্ছে হার্ডওয়ার্ক, তোমার কঠিন পরিশ্রম, আর অনলি 1% হচ্ছে ইন্সপিরেশন বা অনুপ্রেরণা। সো দ্য সুনার ইউ গেট ইনটু দ্য হ্যাবিট অফ ডিসিপ্লিনিং ইয়োরসেলফ টু রাইট, দ্য বেটার। ডিসিপ্লিনিং ইয়োরসেলফ মানে নিজেকে নিয়মানুবর্তিতার মধ্যে একটা নিয়ে আসা। কি বলছে, তুমি যদি ভালো লিখতে চাও তাহলে যত তাড়াতাড়ি তুমি লেখার অভ্যাস শুরু করে দেবে এবং সেটা নিয়ম অনুসারে করবে। এরকম নয় যে পরপর 7 দিন আমি লিখতে বসলাম, তারপরে 1 মাস কিছু লিখলাম না, তারপরে আবার 3 দিন লিখলাম, তারপরে আবার 6 মাস কিছু লিখলাম না, এরকম না। নিয়ম করে প্রত্যেক দিন বা প্রত্যেক সপ্তাহে 4 বার বা প্রত্যেক মাসে 7 বার এরকম নিয়ম করে তোমাকে লেখার অভ্যাসটা চালিয়ে যেতে হবে। এবং তোমাকে যদি তুমি ইন্সপিরেশনের অপেক্ষা করো তাহলে কিন্তু তুমি ভালো লেখক কোনো দিনও হতে পারবে না। তাহলে তোমাকে একটা ডিসিপ্লিন মানে নিয়মানুবর্তিতার মধ্যে নিয়ে এসে এবং লেখার প্র্যাকটিসটা ক্রমাগত চালিয়ে যেতে হবে। ইফ ইউ কিপ ইউর আইজ অ্যান্ড ইয়ার্স ওপেন, you'll find plenty of things right about around you. L.A.Hill বলছেন যদি তুমি তোমার চোখ এবং কান খোলা রাখো তাহলে তোমার চারপাশেই তুমি এমন অনেক কিছু বিষয় লক্ষ্য করবে যেগুলো নিয়ে লেখা যায়। Often a little piece of conversation heard the street can start you thinking along interesting new lines. তুমি হয়তো রাস্তা দিয়ে যাচ্ছ এবং সেখানে হয়তো দুটি ব্যক্তি কথোপকথন করছে এবং সেই কথোপকথনটা তুমি ওভারহার্ড মানে তোমার কানে এলো এবং সেই কথোপকথনের উপর ভিত্তি করেই তুমি একটা ইন্টারেস্টিং টপিক পেয়ে যেতে পারো তোমার লেখার জন্য। Imagine that you are a stranger who is not familiar with the things that you see around you and start from there. L.A.Hill বলছেন তুমি মনে করো যে তুমি যে জায়গাতে আছো সেখানে তুমি একজন স্ট্রেঞ্জার মানে একজন নূতন, মানে সব কিছুকে বলে না যে ল অফ ফ্যামিলিয়ারিটি, যে একটা জায়গাতে তুমি 15 বছর 20 বছর 30 বছর আছো, সেটা তার চারপাশটা তোমার খুবই একঘেয়ে লাগে, সেটার মধ্যে তুমি কোনো নূতনত্ব খুঁজে পাও না। সেরকমভাবে ভাবলে কিন্তু তুমি লেখার অনুপ্রেরণা কোনোদিনও পাবে না। L.A.Hill বলছেন তুমি ভেবে নাও যে তুমি যে জায়গায় আছো সেই জায়গাটা তোমার জন্য একদম নূতন এবং তোমার চোখ এবং কানকে খোলা রাখো, তাহলেই দেখবে তোমার চারপাশেই তুমি তোমার লেখার অনেক রসদ খুঁজে পাচ্ছ এবং সেইখান থেকেই তোমার শুরু করা উচিত। রিড দ্য নিউজ পেপার্স কেয়ারফুলি। আরও একটা জিনিস তুমি করতে পারো, L.A.Hill বলছেন যে তুমি নিউজ পেপার্স যেগুলো আছে সেগুলো খুব সাবধানে মনোযোগ দিয়ে পড়ো। এভরি ডে দেয়ার আর এক্সাম্পলস অফ হিউম্যান জয় অ্যান্ড হিউম্যান ট্র্যাজেডি ইন ইট। ওই যে প্রতিদিন তুমি যদি তোমার নিউজ পেপার পড়ো তাহলে সেখানে মানুষের জয় মানে আনন্দের কথা, মানুষের ট্র্যাজেডি মানে দুঃখজনক ঘটনার কথা তাহলে তুমি নিউজ পেপার পেয়ে যাবে। which can give you ideas for articles, essays or short stories. তাহলে সেই নিউজ পেপারে সেই সমস্ত ঘটনাগুলো সেখানে মানুষের সুখ দুঃখের ঘটনা দেওয়া থাকে, সেইখান থেকেই তুমি আইডিয়াস পাবে মানে ধারণা পাবে তোমার নেক্সট আর্টিকেল লেখার, তোমার নেক্সট এসে লেখার বা তোমার নেক্সট শর্ট স্টোরি লেখার। গাইজ এখানে একটু আমরা আলোচনা করে নিই হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আর্টিকেল অ্যান্ড এসে। গাইজ আর্টিকেল মানে হচ্ছে যেটা হচ্ছে নন ফিকশন, মানে সেটার মধ্যে সত্যি ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স দেওয়া থাকে, সেটাকে বলা আর্টিকেল। আর এসে মানে হচ্ছে যে লিখছে কোনো একটা বিষয়ের ওপরে সেই বিষয়ে সেই ব্যক্তিটার পয়েন্ট অফ ভিউ কী, মানে সে কোন দৃষ্টিকোণ থেকে সেই বিষয়টাকে দেখছে সেটা যদি কোথাও লেখা থাকে তাহলে সেটাকে বলা হয় এসে। কিপ আ নোটবুক ইন উইচ টু পুট ডাউন থিংস দ্যাট ইউ নোটিস অর আইডিয়াস that come to you when you are out walking. বলছে সাথে একটা সবসময় নোটবুক রাখো এবং সেইখানে তুমি ধরো হাঁটতে বেরিয়েছো বা when you are reading a book বা তুমি একটা বই পড়ছো or a magazine বা একটা ম্যাগাজিন পড়ছো or at any other time বা যে কোনো সময়, সব সময় কি করবে তুমি তোমার সঙ্গে একটা নোটবুক রাখবে এবং তুমি যখন ওই হাঁটতে হাঁটতে যাচ্ছ তুমি কারোর কনভারসেশন শুনলে সেটা থেকে তোমার একটা আইডিয়া এলো, একটা বই পড়ে একটা আইডিয়া এলো, ম্যাগাজিন পড়ে একটা আইডিয়া হলো বা নিউজ পেপারে একটা ঘটনা থেকে তোমার একটা আইডিয়াস হলো, সেই আইডিয়াগুলো তুমি যদি লিপিবদ্ধ করে না রাখো তাহলে সেগুলো কী হবে আসবে এবং আবার ভুলে যাবে। সেই জন্য যখনই সেই আইডিয়াসগুলো আসছে বা সেই কোনো একটা জিনিস লক্ষ্য করছো সেটা চট করে সেই নোটবুকের মধ্যে লিখে রাখো যাতে পরে সেই আইডিয়াসগুলো থেকে তুমি একটা নতুন এসে, আর্টিকেল বা শর্ট স্টোরির অনুপ্রেরণা পেতে পারো।
সাম পিপল গেটস আইডিয়াস ইন দ্য ব্যাথ, কিছু কিছু মানুষ আছে যারা চান করতে করতে একটা আইডিয়া পায়। অর ওয়েন দে ওয়েক আপ ডিউরিং দ্য নাইট, বা হঠাৎ করে রাত্রে ঘুম থেকে উঠে গিয়ে তারা একটা আইডিয়া পায়। আনলেস দে রাইট ডাউন দিজ আইডিয়াস ডাউন অ্যাট ওয়ান্স দে অফেন ফরগেট দেম। এবারে সেই হঠাৎ হঠাৎ করে যে আইডিয়াসগুলো আমাদের মাথায় বিদ্যুতের মতো আসছে এবং সেগুলো আবার চলে যাবে, সেগুলো যদি আমি লিখে না রাখলে সে আইডিয়াসগুলো আসবে এবং সেগুলো আমরা ভুলেও যাব। দ্যাট ইজ দ্য রিজন L.A.Hill বলছেন ইটস ভেরি ইম্পর্টেন্ট whenever you get an idea please write it down in a notebook. To be a successful writer you must write interestingly. না এখানে আরেকটা এবারে নেক্সট পয়েন্টে চলে যাচ্ছেন যে তুমি যদি একজন সফল রাইটার হতে চাও তাহলে তোমাকে ইন্টারেস্টিং মানে আকর্ষণীয়ভাবে, মানে তুমি যে লিখছো সেই লেখাটা আকর্ষণীয় হতে হবে। আদারওয়াইজ নো ওয়ান ইজ গোয়িং টু রিড দ্যাট। বাট ডিফারেন্ট কাইন্ডস অফ পিপল হ্যাভ ডিফারেন্ট ইন্টারেস্ট। না এইখানে একটা অসুবিধা আছে যে আকর্ষণীয় যে আমি করব সেটা কিন্তু বিভিন্ন লোকের আকর্ষণ তো বিভিন্ন, অ্যান্ড ইট ইজ মোস্ট আনলাইকলি দ্যাট ইউ উইল বি এবল টু অ্যাপিল টু অল অফ দেম। আর এটা প্রায় অসম্ভব, আনলাইকলি মানে হওয়ার সম্ভাবনা খুবই কম যে তুমি সব ধরনের মানুষকেই আকর্ষিত করতে পারবে তোমার লেখার দিকে, কারণ বিভিন্ন মানুষের আকর্ষণ বিভিন্ন জিনিস। সেই জন্য তোমাকে কি করতে হবে, ইউ therefore have to know exactly what type of reader you are writing for. সেই জন্য তুমি যখন কোনো একটা জিনিস লিখছো তার আগেই তোমাকে ডিসাইড করে নিতে হবে যে তোমার অডিয়েন্সকে, মানে তুমি কোন ধরনের মানুষের জন্য এটা লিখছো। তুমি যদি এটা ভেবে নাও যে আমি সবার জন্য লিখছি, দেন ইয়োর রাইটিং ওয়ন্ট বি সাকসেসফুল, সেটা কিন্তু সাকসেসফুল হবে না, কারণ এটা অসম্ভব। সবাইকে এমন একটা জিনিস যেটা সবাইকে আকর্ষণ করবে এটা হতেই পারে না। সেই জন্য তুমি লেখার আগে এটা ডিসাইড করে নেবে যে তুমি কোন মানুষজনের জন্য বা কোন ক্যাটাগরি মানুষজনের জন্য এই তোমার এই লেখাটা লিখছো, অ্যান্ড এক্স্যাক্টলি হোয়াট কাইন্ড অফ থিংস ইন্টারেস্ট সাচ রিডার্স। এবং তারপরে এটা যখন ভেবে নিচ্ছ, ফর এক্সাম্পল তুমি ভেবেছো যে আমি এখন এমন একটা জিনিস লিখবো যেটা ইয়াং অ্যাডাল্টদের জন্য, মানে যারা জাস্ট 18 বছর পেরিয়েছে সেই তাদের জন্য আমি লিখবো। তাহলে সেই ইয়াং অ্যাডাল্টদের কী কী জিনিসে ইন্টারেস্ট আছে তখন সেটা খুঁজে নিতে হবে। তাহলে তুমি যদি এটা খুঁজে নাও যে কাদের জন্য লিখছি, তাহলে সেকেন্ড স্টেপটা আরও ইজি হয়ে যাবে যে সেই যাদের জন্য আমি লিখছি তারা কী কী বিষয়ে ইন্টারেস্টেড সেগুলো একটু আমি রিসার্চ করে নিই, এবং সেইগুলো থেকে আই ক্যান পিক এনি ওয়ান টপিক and then I can start writing by carefully reading magazines which are written for particular kinds of readers. Now প্রশ্নটা হচ্ছে যে আমি জানবো কি করে যে একটা পার্টিকুলার গ্রুপ অফ রিডার্স তাদের ইন্টারেস্ট কিসে আছে, সেটা জানার উপায় L.A.Hill বলে দিচ্ছেন। বলছি তুমি কি করো, খুব সাবধানে সেই ধরনের ম্যাগাজিনগুলো পড়ো which are written for those particular kinds of readers. তাহলে ধরো ইয়াং অ্যাডাল্টদের জন্য ম্যাগাজিন বেরোয়, তাহলে সেই ম্যাগাজিনগুলো তোমায় খুব কেয়ারফুলি রিড করতে হবে, এবং সেই ম্যাগাজিনে যে ধরনের আর্টিকেলস এসেজ ছাপা হয়ে থাকে সেখান থেকেই তুমি ইন্সপিরেশন পেয়ে যাবে তোমার লেখা, কারণ ওখানে সেই সমস্ত আর্টিকেলস, শর্ট স্টোরিজ বা তুমি বলতে পারো এসেজ লেখা থাকে যেগুলো ইয়াং অ্যাডাল্টদের আকর্ষিত করে। তাহলে দ্যাট ইজ আ ভেরি গুড স্টার্টিং পয়েন্ট ফর ইউ। এক্সাম্পল দিচ্ছে উইমেন্স ম্যাগাজিনস ফর টিনএজার্স, ম্যাগাজিনস ফর ওয়েল এডুকেটেড মেন। বিভিন্ন লোকের বিভিন্ন ম্যাগাজিনস থাকে, তাহলে তুমি যদি টিনএজার্সদের জন্য কিছু লিখতে চাও তাহলে টিনএজার্সদের উদ্দেশ্যে যে সমস্ত ম্যাগাজিনস আছে সেইগুলোকে খুব কেয়ারফুলি তোমাকে নোটিস করতে হবে। ইউ ক্যান ফাইন্ড আউট দ্য থিংস দ্যাট ইন্টারেস্ট পার্টিকুলার টাইপস অফ রিডার্স, এবং সেই ম্যাগাজিনগুলো তুমি যদি পড়ো তাহলেই তোমার একটা ধারণা হয়ে যাবে যে ওই ধরনের রিডাররা কোন কোন বিষয়ে পড়ার জন্য ইন্টারেস্টেড। মোস্ট পিপল আর ইন্টারেস্টেড ইন দ্য প্রেজেন্ট। আর একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, এটা নেক্সট L.A.Hill বলছেন, এটা হচ্ছে নেক্সট থিং উইচ ইউ নিড টু কিপ ইন মাইন্ড। সেটা হচ্ছে যে বেশিরভাগ লোক কিন্তু বর্তমানেই ইন্টারেস্টেড হয়। ইভেন ওয়েন দে রিড অ্যাবাউট দ্য পাস্ট অর দ্য ফিউচার, যখন তারা অতীত বা ভবিষ্যতের ব্যাপারে পড়ে, it is the latter's connection with or relevance to the present that particularly interests them. যখন তারা পাস্ট মানে অতীত বা ভবিষ্যতের ব্যাপারে পড়ে, শুধুমাত্র পাস্ট বা ফিউচারের ব্যাপারে জানার জন্য পড়ে না, তার সঙ্গে প্রেজেন্টের প্রাসঙ্গিকতা থাকতে হবে বা কানেকশন থাকতে হবে। যদি এরকম থাকে তখনই তারা কিন্তু পাস্ট এবং ফিউচারের বিষয়ে পড়ে। ফর এক্সাম্পল কোভিড-19, এই কোভিড-19 যখন
চলছিল তখন প্রেজেন্ট কোভিড-19 সবাই পড়ছিল, এবং তার সাথে সাথে যে স্প্যানিশ ফ্লু হয়েছিল এর আগের প্যান্ডেমিক, সেটার পাস্টে সেটার ব্যাপারে অনেকে পড়েছে, এবং তারপরে ফিউচারে যে সমস্ত ভ্যাকসিন আসতে চলেছে সেটার ব্যাপারেও, মেডিসিন আসতে চলেছে সেটার ব্যাপারেও পড়েছে। তাহলে এখানে দেখতে হবে যে মানুষ ইন্টারেস্টেড ছিল পাস্ট এবং ফিউচারে, বিকজ দে ওয়্যার রিলেটেড টু দ্য প্রেজেন্ট, কারণ প্রেজেন্টে আমরা তখন কি কোভিড-19 সঙ্গে যুদ্ধ করছিলাম। তো সেই জন্য বলছে তুমি যদি লেখো তাহলে সেটা প্রাসঙ্গিক, মানে প্রেজেন্টের সঙ্গে লিঙ্ক থাকতে হবে। তুমি অতীতের ব্যাপারে লিখলেও বা ফিউচারের ব্যাপারে লিখলেও তার সঙ্গে প্রেজেন্টের লিঙ্ক যদি না থাকে, প্রাসঙ্গিকতা যদি না থাকে, no one is going to read your writing. You should therefore choose subjects of topical interest, that latest fashion in some particular field, problems which worry people nowadays, and so on. এবং সেজন্য বলছেন তাহলে তুমি যখন তোমার টপিকটা পছন্দ করবে তোমার লেখার, সেই জন্য এমন একটা সাবজেক্ট তুমি চুজ করো বা বাছো যেটা টপিক্যাল ইন্টারেস্ট, যেমন মানে যেটার ব্যাপারে সবাই ইন্টারেস্ট, মানে কথা বলছে বা সবারই আকর্ষণ আছে বা সবাই জানতে চাইছে, এবং সেটা প্রাসঙ্গিক। ফর এক্সাম্পল, লেটেস্ট ফ্যাশন এখন কি চলছে, এটা প্রেজেন্টে ইন সাম পার্টিকুলার ফিল্ড। প্রবলেমস উইচ ওয়ারি পিপল নাওয়াডেজ, এখনকার যুগে মানুষ কী ধরনের সমস্যার সম্মুখীন হয় সেটা সম্বন্ধেও লিখতে পারো, অ্যান্ড সো অন। এরকম অনেক। তোমাকে একটা জিনিসই মাথায় রাখতে হবে, L.A.Hill বলছেন যে সেটা যেন বর্তমানের সঙ্গে প্রাসঙ্গিক হয়, তা না হলে কিন্তু ইয়োর রাইটিং won't be successful. তারপরে L.A.Hill বলছেন you should write about Christmas when people are making preparations for this festival. For example, তুমি ক্রিসমাসের ব্যাপারে লেখো যখন সবাই ক্রিসমাসের জন্য প্রস্তুতি নিচ্ছে। এবার ক্রিসমাস আমাদের কখন হয়? ডিসেম্বর। তুমি যদি জানুয়ারিতে ক্রিসমাসের ব্যাপারে লেখো, no one is going to write that, no one is going to read that, কারণ সেটা সেই বর্তমান সময়ের সঙ্গে প্রাসঙ্গিক নয়। সো and about summer holidays when the summer is approaching, বা তুমি সামারের ছুটির ব্যাপারে লিখতে পারো যখন সামারের ছুটি কাছাকাছি চলে এসছে। নাও তুমি যদি উইন্টারে সামার হলিডের ব্যাপারে লেখো তখনও কিন্তু no one will be interested. So L.A.Hill এটা বলতে চাইছেন you have to choose a topic which is relevant to the present. As much as possible, choose subjects of which you have personal experience. Now আরেকটা L.A.Hill খুব ইম্পর্টেন্ট কথা বলছেন, এটাও বলা যেতে পারে ওয়ান অফ দ্য প্রিন্সিপালস অফ গুড রাইটিং, যে এমন একটা সাবজেক্ট তুমি পছন্দ করো যেটা তোমার নিজের অভিজ্ঞতা আছে। ইউল বি এবল টু রাইট অন দিজ মাচ মোর কনভিনসিংলি, কারণ এমন একটা তুমি জিনিসের বিষয়ে লিখতে চাইছো যেটা তুমি নিজেই ভুক্তভোগী বা নিজেই তুমি এক্সপিরিয়েন্স করেছো বা অনুভব করেছো। তাহলে সেটার ব্যাপারে তুমি যখন লিখবে তখন আরও কনভিনসিংলি, মানে বিশ্বাসযোগ্যভাবে, মানে সেই লেখাটার মধ্যে অনেক বেশি বিশ্বাসযোগ্যতা থাকবে, and with greater authority than on subjects about which you have only second hand information. এবং সেই ব্যাপারে তুমি যখন লিখবে সেই লেখাতে তোমার অনেক অথরিটি থাকবে। কারণ কি অথরিটি কেন থাকবে? কারণ তুমি নিজে সেটা এক্সপিরিয়েন্স করেছো। অথরিটি মানে কর্তৃত্ব। রাদার দেন তুমি যদি এমন একটা সাবজেক্ট চুজ করো যেটা সেকেন্ড হ্যান্ড ইনফরমেশন তোমার সঙ্গে ঘটেনি, অন্য কারোর সঙ্গে ঘটেছে, সেটা তুমি শুনে সেই ব্যাপারে লিখছো, সেখানের বিশ্বাসযোগ্যতা এবং সেই লেখাটার উপর তোমার কর্তৃত্ব অনেক কম থাকবে। সেই জন্য L.A.Hill বলছেন যে যখন তুমি তোমার টপিক চুজ করছো এই জিনিসটাও মাথায় রাখতে হবে যে সেটাতে তোমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা আছে কিনা। প্রেজেন্টেশন ইজ ওয়ান অফ ভেরি গ্রেট ইম্পর্টেন্স ইন গুড রাইটিং। L.A.Hill তার পরের পয়েন্ট বলছেন যে ওয়ান অফ দ্য প্রিন্সিপালস অফ গুড রাইটিং ইজ প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন মানে উপস্থাপনা, মানে পুরো ব্যাপারটাকে তুমি কিভাবে উপস্থাপনা করছো সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ইয়োর ওপেনিং প্যারাগ্রাফ শুড অ্যারেস্ট দ্য রিডার্স অ্যাটেনশন। এবং যে উপস্থাপনা করছো তার মানে তোমার যে লেখা, তোমার সেই লেখাটার ফরম্যাটটার কথা এখানে বলা হচ্ছে, যে কিভাবে তুমি লেখাটাকে সাজাচ্ছ। সো বলছি তোমার যে ওপেনিং প্যারাগ্রাফ সেটাই কিন্তু রিডারদের যেন মনোযোগ বা দৃষ্টি আকর্ষণ করে। অ্যান্ড শো হিম হোয়াট ইউ আর রাইটিং অ্যাবাউট অ্যান্ড ওয়াই। এবং সেই প্রথম প্যারাগ্রাফ থেকেই তারা যেন জানতে পারে বা দেখে নেয় যে তুমি কিসের ব্যাপারে লিখতে চলেছো বা রাইটার্সরা কিসের ব্যাপারে পড়তে চলেছে এবং কেন। তাহলে এই ব্যাপারটাকে প্রথমেই তোমাকে ফার্স্ট প্যারাগ্রাফে ক্লিয়ার করে দিতে হবে এবং সেটা এমনভাবে লিখতে হবে সেটা যেন রিডার্সদের অ্যাটেনশন গ্র্যাব করে। দেখো L.A.Hill এই পুরো যে প্রিন্সিপালস অফ গুড রাইটিং এই এসেটা লিখেছেন, এই এসেটাও কিন্তু উনি ঠিক সেইভাবেই লিখেছেন
যে সমস্ত প্রিন্সিপালসগুলো উনি বলছেন সেইগুলো ফলো করেই কিন্তু এই এসেটা লিখেছিলেন। কারণ দেখো আমরা যদি ফার্স্ট প্যারাগ্রাফে চলে যাই, উনি একটা অভাবনীয় তথ্য দিয়েছিলেন না, হোয়াট ডু ইউ মিন ওয়েন ইউ সে কি আই এম এ ফ্রি পারসন। তাহলে প্রথম প্যারাগ্রাফটা পড়লেই কিন্তু রিডার্সদের দৃষ্টি আকর্ষণ হবে, সেরকমভাবে শুরু করেছিলেন এবং তারপর থেকে আস্তে আস্তে ব্যাখ্যাগুলো দিয়েছিলেন এবং ঠিক সেই প্রিন্সিপালসগুলো কিন্তু উনি আবার আমাদের কাছে তুলে ধরছেন। মানে এক্সাম্পল হচ্ছে এই পুরো এসেটা, এই পুরো এসেটাতেই তুমি দেখতে পাবে যে প্রিন্সিপালস অফ গুড রাইটিংয়ে যে যে জিনিসগুলো উনি করতে বলেছেন উনি নিজেও এই এসেটাতে ওই জিনিসগুলোকে অ্যাপ্লাই করেছেন। ইফ ইউ আর গোয়িং টু গিভ দ্য রিডার সাম ইনফরমেশন, টেল হিম হোয়াট সাবজেক্ট ইউ আর গোয়িং টু ডিল উইথ। তুমি যে লেখাটা লিখেছো সেটাতে তোমার রিডারদের তুমি কিছু তথ্য দিতে চাইছো, তো তুমি সেই ফার্স্ট প্যারাগ্রাফে এটা মেনশন করে দাও যে তথ্যটা কোন বিষয়ের উপর হতে চলেছে। ইফ ইউ আর গোয়িং টু আর্গিউ ইন সাপোর্ট অফ এ পার্টিকুলার পয়েন্ট অফ ভিউ, বা কোনো একটা দৃষ্টিকোণের সপক্ষে তুমি বলতে চাইছো বা কোনো একটা ঘটনার সপক্ষে তুমি বলতে চাইছো, এবং সেটাও তুমি ফার্স্ট প্যারাগ্রাফে বলে দাও যে কোন ঘটনাটার সপক্ষে তুমি আর্গিউ করতে চাইছো। সে হোয়াট দিস পয়েন্ট অফ ভিউ ইজ, এবং তোমার যে দৃষ্টিকোণ সেটা কি হবে সেটা তার পরে প্যারাগ্রাফগুলোতে তুমি বর্ণনা করো। There is no harm in stating the reader in this first paragraph by putting forward a new and apparently paradoxical point of view. বা তোমার এমন একটা দৃষ্টিকোণ আছে বা দৃষ্টিভঙ্গি আছে যেটা আপাত দৃষ্টিতে অ্যাপারেন্টলি মানে দৃশ্যত আপাত বিরোধী মনে হতে পারে, তো সেরকম যদি তোমার একটা দৃষ্টিকোণ থাকে সেটাকেও তুমি ফার্স্ট প্যারাগ্রাফে মেনশন করে দিতে পারো যে এই ঘটনাটায় আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে এটা, এবং সেই পয়েন্ট অফ ভিউটা আপাত বিরোধী হলেও কোনো অসুবিধা নেই, প্রোভাইডেড ইউ হ্যাভ কনভিনসিং আর্গুমেন্টস। কিন্তু সেই যে আপাত বিরোধী তুমি দৃষ্টিকোণটা দিচ্ছ সেটা থেকে তার সপক্ষে কনভিনসিং আর্গুমেন্টস থাকতে হবে, তবেই কিন্তু সেটা বিশ্বাসযোগ্য হবে। দ্য মেন বডি অফ ইউর পিস অফ রাইটিং শুড কালেক্ট টুগেদার অ্যান্ড প্রেজেন্ট দ্য আইডিয়াস প্রমিসড ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। তোমার যে তারপরে মেন বডিটা থাকবে, তুমি যে লেখাটা লিখেছো অফ ইউর পিস অফ রাইটিং শুড কালেক্ট টুগেদার, এবং সেখানে একসঙ্গে পরপর স্টেপ বাই স্টেপ বলা যেতে পারে জড়ো করা কি, অ্যান্ড প্রেজেন্ট এবং উপস্থাপনা করা কি, দ্য আইডিয়াস প্রমিসড ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। তাহলে ফার্স্ট প্যারাগ্রাফে তুমি যেটা দাবি করেছো বা তুমি যে রিডারকে বলেছো যে তারা কি এক্সপেক্ট করতে পারে, সেইটা তার পরের মেন বডি মানে পরপর যে সমস্ত প্যারাগ্রাফগুলো আছে সেইগুলোতে যেন সেই ফার্স্ট প্যারাগ্রাফে তুমি যেটা আশ্বাস দিয়েছিলে রিডারদের এটা পাবে, সেটারই কিন্তু সবিস্তারে আলোচনা যেন পরের প্যারাগ্রাফগুলোতে থাকে। টু সাপোর্ট দ্য ভিউ পুট ফরওয়ার্ড দেয়ার, ওই আগেই বলেছেন যে আগে প্রথম প্যারাগ্রাফে তুমি যে ভিউ বা পয়েন্ট অফ ভিউটা বলেছিলে সেইটার ব্যাখ্যাটা কিন্তু তার পরের প্যারাগ্রাফগুলোতে অবশ্যই থাকতে হবে এবং তার সপক্ষে থাকতে হবে। কোনো যদি পয়েন্ট অফ ভিউয়ের বিপক্ষে বলো তাহলে বিপক্ষের পয়েন্টগুলো কিন্তু তার পরের যে প্যারাগ্রাফগুলো আছে সেগুলোতে মেনশন করা দরকার। ইউ শুড কাম টু দ্য পয়েন্ট অ্যাট ওয়ান্স। আরেকটা জিনিস L.A.Hill বলছেন যে তুমি যে জিনিসটা আসলে বলতে চাইছো সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে না বলে সেইটাতে সরাসরি আসাটাই ভালো। সে হোয়াট ইউর প্রমিস টু সে। তাহলে ফার্স্ট প্যারাগ্রাফে তুমি যেটা প্রমিস করেছিলে যে তুমি এই জিনিসটাই রিডারদের বলবে, সেই বিষয়টায় সরাসরি চলে এসো। অ্যাভয়েডিং ইররেলিভেন্ট ম্যাটেরিয়াল, এবং এখানে কি বলছেন অপ্রাসঙ্গিক ম্যাটেরিয়াল মানে অপ্রাসঙ্গিক লেখাকে এখানে তোমাকে এড়িয়ে যেতে হবে। অ্যান্ড দেন ফিনিশ, আর তারপরে শেষ প্যারাগ্রাফে তুমি সেটাকে শেষ করে দাও। তাহলে এইভাবেই উনি বলছেন যে একটা ভালো রাইটিংকে আমরা প্রেজেন্ট বা ভালোভাবে উপস্থাপন করতে পারি। Your last paragraph or sentence should bring what you have written to a neat, satisfying end. তারপরে L.A.Hill বলছেন আর তোমার যে শেষ প্যারাগ্রাফ বা শেষ যে বাক্যটা হবে সেইটাতে তুমি এর আগে যা লিখেছো সেটার জন্য একটা স্যাটিসফাইং এবং পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ একটা এন্ডিং থাকে, মানে একটা সামারি বলতে পারো লাস্ট প্যারাগ্রাফটা হবে বাকি যে আগের প্যারাগ্রাফ লিখেছো সেইগুলোর উপর। লিভিং দ্য রিডার উইথ এ ক্লিয়ার আইডিয়া অফ হোয়াট ইউ হ্যাভ বিন সিইং, এবং এই লাস্ট প্যারাগ্রাফ বা সেন্টেন্সটা পড়ে তোমার রিডার সেই জন্য একটা পরিষ্কার ধারণা পেয়ে যায় যে সে এতক্ষণ কিসের ব্যাপারে পড়লো। টু রাইট ইন্টারেস্টিংলি ইউ মাস্ট ইয়োরসেলফ বি ইন্টেন্সলি ইন্টারেস্টেড ইন হোয়াট ইউ আর রাইটিং। Now, one of the principles of good writing as per L.A.Hill is যে তুমি যদি আকর্ষণীয়ভাবে লিখতে চাও
তাহলে তুমি যে বিষয়টার ব্যাপারে লিখছো সেটাতে তোমাকে নিজে আগে ইন্টেন্সলি ইন্টারেস্টেড থাকতে হবে। মানে তুমি এমন একটা বিষয় নিয়ে লিখছো যে বিষয়টায় তোমার নিজেরই কোনো উৎসাহ নেই বা ইন্টারেস্ট নেই, তাহলে কিন্তু সেই লেখাটাকে তুমি কোনোদিনও আকর্ষণীয় একটা লেখায় পরিণত করতে পারবে না। দিস ইজ অ্যাজ পার L.A.Hill, and you must convey this feeling of eagerness to your readers. এবং তুমি যে বিষয়টা নিয়ে লিখছো সেই বিষয়টা তুমি নিজে কতটা ইন্টারেস্টেড সেই ফিলিংটা তোমাকে তোমার রিডারের মধ্যে চালনা করে দিতে হবে, তবেই কিন্তু সেই লেখাটা রিডারদের জন্য আকর্ষণীয় হবে। মানে তুমি যেটা লিখছো সেটাতে তোমাকে এটা ফিল করাতে হবে রিডারদের যে তুমিও ইকুয়ালি interested. You must also believe intensely in what you're writing and convince your readers of your honesty. আর তুমি যেটা লিখছো সেটাতে তোমার বিশ্বাস আছে, এই ব্যাপারটাও তোমার রিডারটা যেন তোমার লেখা দেখে বুঝতে পারে। তাহলে একটা হচ্ছে ইন্টেন্সলি, মানে তীব্রভাবে তুমি যেটা লিখছো সেটাতে তোমার তীব্রভাবে বিশ্বাস থাকা উচিত, ফার্স্ট থিং। সেকেন্ড থিং, সেই জিনিসটার উপরে তোমারও যে সমান আকর্ষণ এবং আগ্রহ, ইগারনেস মানে আগ্রহ আছে, সেটাও তোমার রিডারের কাছে পৌঁছে দিতে হবে। অ্যান্ড কনভিন্স ইউর রিডার্স অফ ইয়োর অনেস্টি, এবং তোমার যারা রিডার আছে মানে যারা তোমার লেখাটা পড়ছে তাদেরকে সন্তুষ্ট করতে হবে এই তথ্যটা দিয়ে যে ইউ আর বিং অনেস্ট, মানে তুমি যেটা লিখছো সেটা তুমি সততার সঙ্গে লিখছো। You cannot arouse their interest and sympathy unless they feel that you yourself are interested. Now L.A.Hill খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলছেন, উনি বলছেন যে তোমার রিডারের ইন্টারেস্ট বা আকর্ষণ তখনই জাগবে, বা সিম্পাথি মানে কি সহানুভূতি, তখনই জাগবে যখন তারা ফিল করবে যে যে লেখাটা এই লেখক লিখেছে সেও আমার মতোই সমান ইন্টারেস্ট এবং ইগারনেস নিয়ে এই লেখাটাকে লিখেছে, তাহলেই কিন্তু তারা সমান ইন্টারেস্ট আর ইগারনেস নিয়ে লেখাটাকে পড়বে। যদি এটা না হয়, তুমি বিশ্বাস করো একটা জিনিস আর তুমি লিখছো আর একটা জিনিস, মানে তোমার লেখার মধ্যে সততা নেই, বা তুমি যেটা লিখছো সেটাতে আদৌ তোমার কোনো ইন্টারেস্ট নেই, তাহলে সেই জিনিসগুলো কিন্তু অ্যাজ এ রিডার তারা বুঝতে পেরে যাবে এবং তখন কিন্তু তুমি তাদের সহানুভূতি পাবে না, অ্যান্ড দ্যাট ইউ ফিল স্ট্রংলি অ্যাবাউট হোয়াট ইউ আর সেইং। এবং এটা আরেকটা জিনিস তোমাকে লক্ষ্য রাখতে হবে যে তুমি যেটা লিখছো সেটাতে তুমি ফিল স্ট্রংলি, মানে আগেই যেটা L.A.Hill বলেছিলেন যে তুমি সেটাতে তীব্রভাবে বিশ্বাস করো, ফিল স্ট্রংলি, এবং সেই জন্যেই সেই বিশ্বাসের জায়গা থেকেই তুমি এই লেখাটা লিখছো। এই জিনিসগুলো যখন অ্যাজ এ রিডার বুঝতে পারবে তখন তারা তোমার সঙ্গে কানেক্ট করবে, মানে অ্যাজ এ রাইটার একটা রিডার তার সঙ্গে কানেক্ট করতে পারবে, আর একটা রিডার যখন একটা রাইটারের সঙ্গে কানেক্ট করে তখনই তারা কি করে, সেই রাইটার অন্য যে কোনো বিষয়েই লিখুক না কেন, they will be interested to read. So this connection between the reader and the writer is very important. And L.A.Hill এই প্যাসেজটার মাধ্যমে বোঝাচ্ছেন how you can actually make that connection with your readers. Do not, however, force upon the reader those of your own private problems which few, if any, other people share. Now এখানে L.A.Hill একটা ওয়ার্নিং বা সচেতনতাও দিচ্ছেন। সেই ওয়ার্নিংটা কি? সেই ওয়ার্নিংটা বলছে যে তুমি তোমার ব্যক্তিগত কিছু প্রবলেমস আছে এবং তোমার যে ব্যক্তিগত প্রবলেম সেই ব্যক্তিগত প্রবলেম ইফ এনি, ওই যে বলছে না উইচ ফিউ ইফ এনি আদার পিপল শেয়ার, এবং সেই তোমার যে ব্যক্তিগত যে অসুবিধা সেটা খুব কম জনই ফিল করে, মানে খুব আনকমন একটা প্রবলেম যেটা বেশি মানুষ রিলেট করতে পারবে না। তার মানে তুমি যদি আমাকে সেই প্রবলেমটা বলো, আমি বলবো যে না আমার সঙ্গে তো এই অসুবিধাটা হয় না, অন্য কাউকে বললে সেও বললো আমার সঙ্গে এই অসুবিধাটা হয় না, মানে এমন একটা প্রবলেম যেটা শুধুমাত্র তুমি ফেস করো। তাহলে সেই রকম একটা প্রবলেমের কথা তোমার লেখাতে রিফ্লেক্ট করা উচিত নয়। তুমি হয়তো এটা ভেবে লিখলে যে আমার প্রবলেমটা লিখলে সেটার সঙ্গে রিডাররা রিলেট করবে, বাট এটা করবে না। ওই যে বলছে না ফোর্স আপন, মানে জোর করে তোমার প্রবলেমটা তোমার রিডারের উপরে চাপিয়ে দিও না, কারণ সেই প্রবলেমটা যদি একটা কমন প্রবলেম না হয় তাহলে কিন্তু তোমার রিডাররা তোমার সেই প্রবলেমের সঙ্গে
কানেক্ট করতে পারবে না, তার মানে তোমার সঙ্গেও কানেক্ট করতে পারবে না। People are very interested in problems which they too face. Very important line L.A.Hill said কি মানুষজন সেই সমস্ত প্রবলেমসেই ইন্টারেস্টেড যে সমস্ত প্রবলেমসগুলো তারাও ফেস করে। তুমি কি প্রবলেম তোমার ব্যক্তিগত জীবনে ফেস করছো সেটাতে কিন্তু তোমার রিডারের কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু যদি তোমার এমন একটা প্রবলেম থাকে যেটা তোমার মনে হচ্ছে যে তোমার রিডাররাও ফেস করে, মানে ইফ দ্যার ইজ এ কমন গ্রাউন্ড, তাহলেই কিন্তু তারা রিলেট করবে। আদারওয়াইজ দে আর নট গোয়িং টু বি ইন্টারেস্টেড ইন নোয়িং your problems or which they may easily have to face in your future. এটা হতে পারে। সেকেন্ড থিং L.A.Hill বলছেন যে এমন একটা প্রবলেমের ব্যাপারে তুমি আলোচনা করতে পারো যেটা তোমার রিডাররা ভবিষ্যতে ফেস করতেও পারে। এরকম যদি একটা প্রবলেমের ব্যাপারে বলো তাহলে কিন্তু তোমার রিডাররা ইন্টারেস্টেড হতে পারে। ফর এক্সাম্পল আমি যদি বলি কি গুগল পেতে কিভাবে ফ্রড হয়, না হতে পারে সেটা আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করে একটা আর্টিকেল লিখছি, না সেটাতে কিন্তু অনেকে ইন্টারেস্টেড হবে। কারণ কি প্রথম কথা হচ্ছে যারা অলরেডি ফেস করেছে তারাও করবে, আর যারা ফেস করেনি এখন তো গুগল পে সবাই ইউজ করছে, তাহলে তারা ভবিষ্যতে এই প্রবলেমটা ফেস করতে পারে। সেই রেলিভেন্স থেকে তারা কি করবে, ওই আর্টিকেলটাতে পড়ায় ইন্টারেস্টেড হবে। তাহলে এই ধরনের প্রবলেমস তুমি শেয়ার করতে পারো যেটা মানুষ সাধারণত শেয়ার করে বা ফিউচারে সেই প্রবলেমে তারা পড়তে পারে। বাট দে ডু নট ওয়ান্ট টু রিড দি পার্সোনাল কমপ্লেনিংস অ্যান্ড প্রটেস্ট অফ সামওয়ান হুম দে কনসিডার আ ক্র্যাক। কিন্তু তারা এমন একজনের ব্যক্তিগত কমপ্লেন্স মানে অভিযোগ, প্রোটেস্ট মানে হচ্ছে প্রতিবাদ। কোনো একটা ব্যক্তিগত তোমার অভিযোগ আছে বা তোমার একটা ব্যক্তিগত একটা প্রোটেস্ট আছে, সেই তোমার ব্যক্তিগত প্রোটেস্ট বা কমপ্লেনকে পড়বে না যদি তারা মনে করে যে তুমি একজন ক্র্যাঙ্ক। গাইজ এখানে ক্র্যাঙ্ক মানে হচ্ছে পাগল। কারণ যদি তো ওরা বুঝতে পারে যে এই লোকটা পাগলের প্রলাপ বকছে, তাহলে তুমি তোমার ব্যক্তিগত যতই অভিযোগের কথা লেখো, যতই প্রতিবাদের কথা লেখো, দে আর নট গোইং টু রিড। এবং তুমি এটা এস্টাবলিশ কিভাবে করবে যে ইউ আর নট ইন ইয়োর কারেক্ট মেন্টাল স্টেট, তুমি সঠিক মেন্টাল স্টেটের মধ্যে নেই। তুমি যদি এমন একটা অসুবিধার কথা লেখো যে অসুবিধাটা খুব কম লোকই ফেস করে, এরকম একটা অসুবিধার কথা লিখলেই যখনই তারা রেলিভেন্স করতে পারবে না তখন কিন্তু বলবে যে এই লোকটার মানসিক স্থিতির অভাব আছে। এবং তারা এমন একটা লোকের লেখা পড়তে চাইবে না যার মানসিক স্থিতি নেই। সো ইউ নিড টু কনসিডার দিস পয়েন্ট very carefully as per L.A.Hill. Do not strive to create an impression. Impression মানে আমরা কি জানি, ছাপ বা প্রভাব ফেলা। আর স্ট্রাইভ মানে প্রচেষ্টা করা, মানে একটা প্রভাব বা ছাপ ফেলার প্রচেষ্টা করো না। স্ট্রাইভ মানে খুব আন্তরিকভাবে প্রচেষ্টা করা। Forget about yourself, মানে তুমি যে কত ভালো ভোকাবুলারি জানো, তুমি যে কত ভালো লোক বা তোমার যে মনটা কত উদার, এইরকম তোমার রিডারের মনে প্রভাব ফেলার চেষ্টা করো না। ফরগেট অ্যাবাউট ইয়োরসেলফ, তুমি নিজের ব্যাপারে ভুলে যাও। থিঙ্ক অনলি অফ দ্য রিডার, তুমি শুধুমাত্র যে তোমার লেখাটা পড়বে তাদের কথা ভাবো। অ্যান্ড রাইট ন্যাচারালি অ্যাভয়েডিং সেলফ কনসিয়াসনেস, এবং খুব ন্যাচারালি মানে সহজভাবে সাবলীলভাবে লেখো। এবং যখন তুমি সহজ সাবলীলভাবে লিখছো তখন এই জিনিসটাকে অ্যাভয়েড করো, কি সেলফ কনসিয়াসনেস। সেলফ কনসিয়াসনেস মানে কি আত্মসচেতনতা, এরকম একটা ব্যাপার। মানে L.A.Hill বলছেন যে তুমি যখন লিখছো সাবলীলভাবে লেখো। হয়তো কোনো কিছু একটা লিখতে চাইছো, তোমার মনে হচ্ছে না এইটা লিখলে রিডারের আমার ওপরে ইমপ্রেশনটা কম হয়ে যাবে বা রিডার আমাকে নেগেটিভভাবে ধরতে পারে, এই কথাগুলো ভুলে যেতে হবে। তোমার নিজের সেলফ কনসিয়াস, এই যে নিজের একটা ইমপ্রেশন ধরে রাখার একটা প্রচেষ্টা, এটাকে ভুলে যেতে হবে। তোমার নিজের ব্যাপারে ভুলে যেতে হবে। তুমি যখন লিখছো তুমি দেখবে তোমার রিডারের তোমার লেখাটা পড়ে কতটা উপকার হবে, তোমার রিডার লেখাটা পড়ে কি পাচ্ছে, সেই জিনিসটাতে তোমাকে কনসেন্ট্রেট বা ফোকাস করতে হবে। ইফ ইউ হ্যাভ সামথিং ইন্টারেস্টিং টু রাইট অ্যাবাউট অ্যান্ড ক্যান এক্সপ্রেস ইট ক্লিয়ারলি, যদি তোমার কিছু আকর্ষণীয় লেখার থাকে, মানে তোমার লেখার বিষয়বস্তুটা যদি আকর্ষণীয় হয় এবং সেটাকে তুমি এক্সপ্রেস মানে প্রকাশ করা, এবং সেটাকে যদি তুমি স্বচ্ছভাবে প্রকাশ করতে পারো সিম্পলি অ্যান্ড উইথ দ্য হিউম্যান টাচ, মানে সিম্পলি মানে সাবলীলভাবে এবং হিউম্যান টাচ দিয়ে, মানে দেখে যেন মনে হয় যে সত্যি যে রিডার তার মতোই একটা মানুষ সেই জিনিসটা লিখেছে, এটাকে বলা হয় হিউম্যান টাচ, মানে মানবিক একটা টাচ বা স্পর্শ থাকতে হবে।
এরকমভাবে যদি লেখো, তার মানে L.A.Hill বলতে চাইছেন তারা যদি কানেক্ট করতে পারে তোমার লেখার সঙ্গে, ইট ইজ শিওর টু অ্যাপিল টু সাম ক্লাসেস অফ রিডার্স। তাহলে উনি বলছেন যে এইগুলো যদি তোমার লেখার মধ্যে থাকে, তাহলে আমি নিশ্চিত যে একটা বিশেষ শ্রেণীর রিডারদের কাছে তোমার লেখাটা নিশ্চয়ই আকর্ষণীয় হবে। তার মানে উনি বলতে চাইছেন তোমার লেখাটা সহজ বোধগম্য হতে হবে, এবং যে রিডার সে যখন পড়ছে সে যেন এটা ফিল না করে যে যে লিখেছে সে আমার থেকে অনেক উঁচু স্থানে আছে, তার ইন্টেলেকচুয়ালিটিটা অনেক বেশি এবং সে আমার থেকে অনেক ভালো ব্যক্তি। এরকম হলে তাহলে ডিসকানেক্ট হয়ে যাবে। সে যেন মনে করে যে আমার মতোই একজন এই লেখাটাকে লিখেছে এবং সে আমাকেই রিপ্রেজেন্ট করছে। ইফ ইউ ডেলিবারেটলি ট্রাই টু কপি আ স্টাইল উইচ ইজ নট ইয়োর ওন, এখানে আরেকটা ওয়ান অফ দ্য প্রিন্সিপালস বলছেন L.A.Hill, বলছে তুমি যদি ইচ্ছা করে লেখার এমন একটা স্টাইলকে কপি করতে চাইছো যেটা তোমার নিজের নয়, দিস উইল কুইকলি বিকাম অবভিয়াস টু দ্য রিডার। এবং সেটা যখন করবে তখন তোমার রিডারের কাছে কিন্তু সেটা খুবই অবভিয়াস হয়ে যাবে, মানে সেটা খুব স্পষ্ট হয়ে যাবে যে এই লেখাটা সে অন্য কারোর কাছ থেকে নকল করে লিখেছে, বা এই লেখার স্টাইলটা সে অন্য কারোর কাছ থেকে নকল করেছে। হি উইল ফিল দ্যাট ইউ আর নট সিনসিয়ার। যখনই এটা সে ফিল করবে তখন সেই অ্যাজ এ রিডার ফিল করবে যে দিস পারসন ইজ নট সিনসিয়ার, মানে সে আন্তরিক নয়, এনার মধ্যে কোনো নিজস্বতা নেই, সে অন্য কারোর কাছ থেকে স্টাইল ধার করে লেখে। তার মানে কী করবে, তোমার যে অ্যাকাউন্টেবিলিটি, তোমার যে অনেস্টি, তোমার যে বিশ্বস্ততা, সেটা তুমি রিডারের কাছে হারিয়ে ফেলবে। অ্যান্ড হিল নট গো অন রিডিং হোয়াট ইউ হ্যাভ রিটন। আর যখনই এইরকম একটা প্রভাব সেই রিডারের মনে চলে আসবে তখন কিন্তু সে আর তোমার লেখাটা পড়বে না। নাও এই ছোট্ট জায়গাটাতে L.A.Hill বলতে চাইছেন যে কিভাবে তুমি তোমার নিজের ওন স্টাইল অফ রাইটিং ডেভেলপ করতে পারো। উনি বলছেন অ্যাজ ইউ রিড মোর অ্যান্ড মোর ওয়ার্ক written in a particular style, বলছে একটা পার্টিকুলার স্টাইলে লেখার যত বেশি পড়বে, your own will gradually change, তখন দেখবে তোমার নিজের স্টাইলটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে তোমার মধ্যে একটা নিজস্বতা আসবে। কোন একটা পার্টিকুলার স্টাইল অফ রাইটিং, অনেক ধরনের রাইটিং হয়। তুমি ধরো ফর এক্সাম্পল কি স্যাটায়ার লিখছো, তাহলে এই স্যাটায়ার যদি তুমি প্রচুর স্যাটায়ার পড়ো তাহলে তুমি বুঝতে পারবে যে কোন স্টাইলে স্যাটায়ার লেখা হয় এবং তুমি একটা আস্তে আস্তে নিজেরও একটা স্টাইল কাল্টিভেট করতে পারবে। বাট দিস উইল বি আ ন্যাচারাল প্রসেস। কিন্তু এইখানে ব্যাপারটা কী হবে, তুমি একদম হুবহু কারোকে নকল করছো না, অনেক একই ধরনের স্টাইলের লেখা পড়ে তুমি নিজের একটা ইন্ডিভিজুয়ালিটি তৈরি করেছো এবং এটা একটা ন্যাচারাল প্রসেস হবে। ন্যাচারাল প্রসেস মানে এটা একটা স্বাভাবিক একটা প্রসেস হবে। অ্যান্ড ইয়োর নিউ স্টাইল উইল বি ইয়ার্স, এবং সেই সব থেকে যে নতুন স্টাইলটা বেরিয়ে এলো সেটা হবে সম্পূর্ণ তোমার নিজের স্টাইল, বিকজ ইট কামস আপ ফ্রম ইয়োর আনকনসিয়াস সেলফ। কারণ এই যে স্টাইলটা না, এটা তুমি ডেলিবারেটলি, আগে কি করেছিলাম ইচ্ছা করে আমি নকল করছিলাম, কিন্তু এখন যে তুমি লেখাটা লিখবে সেটা তোমার আনকনসিয়াস সেলফ থেকে আসবে, মানে কি অচেতন, তোমার যে অচেতন মন, সেই অচেতন মন থেকে একটা স্টাইলে তৈরি হচ্ছে, এটা তুমি ডেলিবারেটলি করোনি। তার মানে এটার মধ্যে তোমার একটা নিজস্বতা থাকবে, ইন্ডিভিজুয়ালিটি থাকবে, যেটা অ্যাজ এ রিডার তারা অবশ্যই লক্ষ্য করবে বা নোটিস করবে। আনলাইক এ স্টাইল উইচ ইউ আর ডেলিবারেটলি কপিং, এটা ঠিক সেই রকম জিনিসের মতো হবে না বা সেই রকম স্টাইলের মতো হবে না যেখানে তুমি আনকনসিয়াসলি নয় কনসিয়াসলি কোন একটা স্টাইলকে কপি করতে চাইছো সেটার থেকে। দিস ডাজ নট মিন দ্যাট ইউ শুড নট কাল্টিভেট ভিভিড এক্সপ্রেশনস। নাও L.A.Hill বলছেন তার মানে এরকম নয় যে তুমি ভিভিড এক্সপ্রেশনস, আমরা জানি ভিভিড মানে খুব স্পষ্ট বা প্রাণবন্ত, তুমি প্রাণবন্ত অভিব্যক্তি তুমি কোনোদিনও আনবে না, তার মানে এটা নয়। ইফ ইউ ট্রেন ইউরসেলফ টু সি অ্যান্ড হিয়ার থিংস কিনলি অ্যান্ড রেসপন্সিবলি, তারপরে L.A.Hill বলছেন তুমি প্রাণবন্ত এক্সপ্রেশনস বা তোমার প্রকাশ করাটা যদি খুব প্রাণবন্ত করতে চাও তাহলে তার উপায় হচ্ছে তোমার ট্রেন ইউরসেলফ, তোমার নিজেকে ট্রেন করতে হবে কিসে, তোমার আশেপাশে যা আছে সেগুলো খুব কিনলি অ্যান্ড রেসপন্সিবলি সি অ্যান্ড হিয়ার, মানে ওই যে বলেছিলাম শোনা এবং দেখা, এই দুটো জিনিসকে খুব কিনলি এবং রেসপন্সিবলি করতে হবে। কিনলি মানে গভীরভাবে, রেসপন্সিবলি মানে প্রতিক্রিয়াশীলভাবে, অ্যাজ অ্যান আর্টিস্ট অর এ মিউজিশিয়ান ডাজ। কীরকমভাবে, ঠিক যেরকমভাবে একজন আর্টিস্ট করে, একটা আর্টিস্ট যে হয়তো পেন্টিং করে, সে কী করে তার চারপাশটাকে খুব ভালোভাবে দেখে এবং দেখে সেখান থেকে সে অনুপ্রেরণা পেয়ে একটা জিনিস আঁকে। মিউজিশিয়ানরা কী করে চারপাশটায় দেখে এবং খুব ভালোভাবে যা শোনা যায় সেগুলোকে শোনে,
এবং সেখান থেকে সে তার মিউজিক ক্রিয়েট করে। ঠিক তোমাকে সেরকম একটা আর্টিস্টের মতো হয়ে যেতে হবে ইফ ইউ ওয়ান্ট টু বিকাম আ গুড রাইটার। You'll be able to describe them vividly yet without artificiality. তুমি যদি গভীরভাবে এবং প্রতিক্রিয়াশীলভাবে সব কিছু শুনতে এবং দেখতে পাও বা তোমার নিজেকে ট্রেন করো, তাহলে তুমি দেখবে তুমি যে কোনো জিনিসকেই ডেসক্রাইব করা মানে বর্ণনা দেওয়া খুব প্রাণবন্তভাবে বর্ণনা দিতে পারছো এবং তার মধ্যে দেখবে কোনো কৃত্রিমতা নেই, আর্টিফিশিয়ালিটি না রেখে। হয় না অনেকে কৃত্রিমতা, অনেক ভারী ভারী ওয়ার্ড ইউজ করে জাস্ট যে থ্রো ইন সাম ভেরি ডিফিকাল্ট ওয়ার্ডস ইন দ্য আর্টিকেলস, অ্যান্ড তারা ভাবে সেই ডিফিকাল্ট ওয়ার্ডসগুলো দিলেই তাদের লেখাটা প্রাণবন্ত হয়ে যাবে। সেখানে কিন্তু প্রাণবন্ত হয় না লেখাগুলো, কারণ লেখাগুলোতে আউট অফ প্লেস আছে। যে জায়গায় যে ভোকাবুলারিটা বা যে এক্সপ্রেশনটা দরকার হয় সেটা দেওয়া হয়নি, ওগুলো কী হয়েছে জাস্ট র্যান্ডমলি সেখানে পুট করা হয়েছে, তখন সেটাকে কী হবে, সেটাকে কৃত্রিম মনে হবে। কিন্তু তুমি যদি তোমার চারপাশটাকে ভালোভাবে দেখতে এবং শুনতে পাও এবং তোমার দেখার মতো চোখ এবং তোমার শোনার মতো যদি কান থাকে, তাহলে দেখবে তুমি খুব সাবলীলভাবে কোনো কৃত্রিমতা ছাড়াই খুব প্রাণবন্তভাবে যে কোনো জিনিসের বর্ণনা দিতে পারবে। ইট ইজ বেস্ট টু রাইট সিম্পলি অ্যান্ড ইন এ কনভারসেশনাল টোন। তাহলে একটা ভালো লেখার প্রধান পন্থা হচ্ছে সিম্পলি মানে খুব সোজা ভাষায় লিখতে হবে, অ্যান্ড ইন এ কনভারসেশনাল টোন, এবং তোমার লেখার যে টোনটা থাকবে সেটা যেন কনভারসেশনাল। এটার মানে হচ্ছে যে রিডার সে যখন তোমার লেখাটা পড়বে তখন তার যেন মনে হয় যে সে কোনো লেখা পড়ছে না, সে একটা কথোপকথন রাইটারের সঙ্গে করছে। এই রকম স্টাইলে লিখতে হবে। ক্লিয়ার প্লেন ইংলিশ ইজ দি ফ্যাশন দিজ ডেজ। L.A.Hill বলছেন আজকাল ফ্যাশন মানে কেতা দুরস্ত, মানে যেটা চালু আছে সেটা হচ্ছে প্লেন ইংলিশ, মানে সোজা সাপটা ইংলিশ এবং ক্লিয়ার স্বচ্ছ ইংলিশে লেখা, মানে যে লেখাটা পড়ে লোকে সহজেই বুঝতে পারবে যে কি বলতে চাওয়া হয়েছে। অ্যান এলাবোরেট ডেকোরেটেড স্টাইল ইজ কোয়াইট আউট অফ ডেট। নাও আগেকার যুগে কী করা হতো, খুব এলাবোরেট করে মানে খুব বাড়িয়ে চাড়িয়ে এবং ডেকোরেটে বিভিন্ন ধরনের অলংকার ব্যবহার করে লেখা হতো। তো সেই ধরনের লেখা এখন আউট অফ ডেট, মানে এখন আর কেউ পড়ে না। অ্যাভয়েড জার্গনস। L.A.Hill আরও কিছু জিনিস বলছেন যেগুলোকে আমাদের করা উচিত না, তার মধ্যে ওয়ান অফ দেম হচ্ছে অ্যাভয়েড জার্গন, মানে তুমি তোমার লেখাতে জার্গনস ইউজ করাটা এড়িয়ে চলো। ফর এক্সাম্পল দিচ্ছে দেখো, রি ইয়োর লেটার টু হ্যান্ড মিনিং উইথ রেফারেন্স টু দ্য লেটার উইচ আই হ্যাভ রিসিভড ফ্রম ইউ। জার্গন মানে হচ্ছে দেখবে কোনো একটা ফিল্ডেই ওই সমস্ত ওয়ার্ডগুলোর মিনিং লোকে বুঝতে পারে, তাহলে সেই ফিল্ডের জন্য সেটা জার্গন নয়, কিন্তু ওই ফিল্ড যারা অন্য যে কোনো ফিল্ডে সেটা জার্গন। তার মানে এমন ওয়ার্ড ব্যবহার করতে হবে যেটা সবাই বুঝতে পারে। তারপর হচ্ছে আরও জিনিস অ্যাভয়েড করা হচ্ছে, সেটা হচ্ছে অফিসিয়ালিজ। অফিসিয়ালিজ মানে কি গাইস, যেগুলো ওই জার্গনের মতোই, কিন্তু এটা হচ্ছে একটা ফর্মাল স্টাইল এবং এর মধ্যে যে ভোক্যাবুলারিগুলো ইউজ করা হয় সেগুলো কেবলমাত্র ফর্মাল স্টাইলে ইউজ করা হয়। তো তাহলে এবং যেগুলো ইটস ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড এবং সেই অফিসিয়াল একটা ভাব থাকে সেই লেখাগুলোর মধ্যে, তো এরকম অফিসিয়ালিজ তোমার লেখাতে কম ব্যবহার করো, তার মানে সেটা যেন সহজেই পড়ে বোঝা যায়। যেমন এখানে এক্সাম্পল দিয়েছে দেখো, ইট ইজ অ্যাপ্রিহেন্ডেড দ্যাট। এটা না লিখে যদি আমি সিম্পলি লিখি আই সাপোজ, তাহলে আরও ভালো হবে তোমার লেখাটা। তারপরে হ্যাকনিড এক্সপ্রেশন। হ্যাকনিড এক্সপ্রেশন মানে যে এক্সপ্রেশনটাকে মানে এতবার ব্যবহার করা হয়েছে যে সেটা এখন বোরিং হয়ে গেছে, বারবার ইউজ করা হয়, সেরকম এক্সপ্রেশনকে বলা হয় হ্যাকনিড এক্সপ্রেশন, এবং সেটা ওভার ইউজড এক্সপ্রেশন। তো এবং সেটা আনঅরিজিনাল তো বটেই, তার সঙ্গে সঙ্গে বোরিংও। তো এরকম হ্যাকনিড এক্সপ্রেশনও ইউজ করা উচিত নয়। ফর এক্সাম্পল এখানে দিয়ে যেতে হবে অ্যাডামস এল। এটা হচ্ছে একটা আগেকার যুগে ওয়াটারকে অ্যাডামস এল বলা হয়। তারপর হচ্ছে রেট্রিক ফ্লারিশেস। নাও এই রেট্রিক ফ্লারিশেস জিনিসটা কি, সেটা L.A.Hill এক্সাম্পল দিয়ে বলেছেন। দেখুন উনি বলছেন, ফর এক্সাম্পল ধরো এটা লেখা আছে যে দিস ইজ এ সাবজেক্ট অফ গ্রেট ইম্পর্টেন্স টু মেনি পিপল নাওএডেজ। তো আজকালকার যুগে আমি যে বিষয়টা বলছি সেটা অনেকজনের কাছে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, অ্যান্ড দেয়ারফর ওয়ান উইচ আই ফিল শুড ডিসকাস সিরিয়াসলি অ্যান্ড অনেস্টলি। এবং সেই জন্য আমার মনে হয়
যে এই বিষয়টা খুব সিরিয়াসলি এবং সততার সঙ্গে আলোচনা করা উচিত। নাও এটা রেটরিক ফ্লারিশ কেন হচ্ছে? বিকজ দ্য রিডার নোজ ওয়েদার হি থিংস ইট ইজ ইম্পর্টেন্ট অর নট। এই যে তুমি যখন লিখছো তুমি নিজেই চাপিয়ে দিলে, তুমি বলে দিলে রিডারের হয়ে যে এই জিনিসটা ভীষণ ইম্পর্টেন্ট, তাহলে তুমি কী করছো? রিডারের কাছ থেকে সেই পাওয়ারটাকে কেড়ে নিচ্ছ। তো এবং তুমি রিডারকে পারসুয়ে মানে সর্ট অফ বলতে পারো কি ম্যানিপুলেট করার চেষ্টা করছো বা কোনোভাবে ভুল পথে চালনা করার চেষ্টা করছো তোমার ওপিনিয়নটা তোমার রিডারের উপরে চাপিয়ে দিই। তো সেই জন্য বলছে L.A.Hill বলছেন এটাকে অ্যাভয়েড করা উচিত। তুমি রিডারকেই ডিসাইড করতে দাও যে এই সাবজেক্টটা সিরিয়াসলি এবং অনেস্টলি ডিসকাস করা উচিত না না, তোমার কাজ হচ্ছে সাবজেক্টটাকে সিরিয়াসলি এবং অনেস্টলি ডিসকাস করা, সেটা তুমি করে দাও। ইউ ডোন্ট হ্যাভ টু ইম্পোজ ইয়োর ওপিনিয়ন, তোমার ওপিনিয়নটা অন্যর উপরে চাপিয়ে দেওয়ার কোনো মানে হয় না, যেটাকে বলে রেটরিক ফ্লারিশ, এটাকে অ্যাভয়েড করা উচিত। এবং সেই জন্য হচ্ছে ইট ডিজার্ভ টু বি ডিসকাস সিরিয়াসলি আর অনেস্টলি। তো সেটা রিডাররাই ডিসাইড করবে এটা এই সাবজেক্টটা তুমি যেটা লিখছো সেটা সিরিয়াসলি এবং অনেস্টলি ডিসকাস করা উচিত না না। আর হচ্ছে এমটি ভার্বিয়াজ। ভার্বিয়াজ মানে কি? বিভিন্ন ধরনের অলংকার সমূহ ব্যবহার করা এবং সেগুলোর কোনো রেলিভেন্স নেই, তুমি শুধুমাত্র তোমার বাক্যগুলোকে বড় করার জন্য বা ইন্টেলিজেন্ট সাউন্ড করার জন্য সেগুলোকে তুমি ইউজ করেছো। যেমন ধরো একটা এক্সাম্পল দিচ্ছে, আই ফিল অবলাইজ to add that doubtless many people appreciate that it is a matter of the greatest importance that information about possible cases of cruelty to children should be passed on to the appropriate authorities immediately, in which the first 20 words are empty verbiage. তাহলে এখানে শুধুমাত্র শেষের দুটো লাইন লিখলেই বলা হয়ে যেত যে cases of cruelty to children should be passed on to appropriate authorities immediately, কিন্তু এইটুকু না লিখে তার প্রথমে যে 20টা শব্দ সেগুলো হচ্ছে সম্পূর্ণ অবান্তর, অপ্রয়োজনীয় এবং সেটা হচ্ছে এবং সেগুলোর সঙ্গে এই পরের যে মেন সাবজেক্ট এই প্যারাগ্রাফটা সেটা কোনো সম্পর্ক নেই, সেই জন্য সেটাকে বলে এমটি ভার্বিয়াজ। সেই অপ্রয়োজনীয় ওয়ার্ডসগুলো তোমাকে বাদ দিতে হবে। আর হচ্ছে অ্যান্ড সার্কামলোকিউশনস। আর সার্কামলোকিউশনস মানে কি? ধরো যে কোনো একটা ব্যাপারকে হয়তো 5টা শব্দ ব্যবহার করেই খুব সহজেই বলা যায়, কিন্তু তা না করে আমি 15টা শব্দ ব্যবহার করলাম সেই একই জিনিসকে এক্সপ্রেস করার জন্য। তাহলে এখানে একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে, আই উইল কজ ইনভেস্টিগেশন টু বি মেড উইথ দ্য ভিউ অফ অ্যাসার্টেনিং দ্য ইনফরমেশন। এটা পরিবর্তে আই উইল ফাইন্ড আউট, শুধু এটা বললেই হয়। নাও এটা অনেক সময় ইউজ করা হয় কি করার জন্য? যে ঘুরিয়ে ফিরিয়ে কোনো কথাকে বলার জন্য। তো সেই জন্যই বলা হচ্ছে যে এই সার্কামলোকিউশনস ইউজ না করাই ভালো। তাহলে সার্কামলোকিউশনস, এমটি ভার্বিয়াজ, এই সমস্ত জিনিসগুলোকে একদম অ্যাভয়েড করা উচিত। নাও প্রেফার দ্য কংক্রিট টু দি অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট মানে কি? অ্যাবস্ট্রাক্ট মানে দুর্বোধ্য, কংক্রিট মানে জমাট। তাহলে তুমি সলিড জমাট শব্দকে ব্যবহার করো, দুর্বোধ্য শব্দ ব্যবহার না করে, ওয়েন এভার পসিবল, যেখানে পসিবল। আর বি ডেফিনিট। ডেফিনিট মানে নিশ্চিত, মানে কোনো অতিরিক্ত শব্দ ব্যবহার করো না। বি ডেফিনিট মানে যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করো। কল আ স্পেড আ স্পেড, একটা স্পেডকে স্পেডই বলো, সেটার জন্য আর ঘুরিয়ে ফিরিয়ে এক্সট্রা ওয়ার্ডস ইউজ করার দরকার নেই। অ্যান্ড অ্যাভয়েড ইউফেমিজমস। নাও ইউফেমিজম ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টার্ম। দ্য ল্যাটার হ্যাভ বিন কল্ড দ্য কাল্ট অফ কোজিনেস। এবং এই ইউফেমিজম এটাকে বলা হয় কাল্ট অফ কোজিনেস, মানে এটা খুব একটা ডেঞ্জারাস জিনিস, স্পেশালি ইন রাইটিং। দেখো এই মানেটা কি? উইচ মিনস দ্য প্রিটেন্স দ্যাট এভরিথিং ইজ অল রাইট ওয়েন ইট ইজ নট। মানে হয়তো কোনো একটা সিরিয়াস জিনিস নিয়ে লিখছো এবং সেখানে তুমি বলতে চাইছো যে সব কিছু ঠিক আছে, কিন্তু আসলে কোনো কিছুই ঠিক নেই। তাহলে তোমার ব্যাপারটার গুরুত্বকে বা ব্যাপারটার ভয়াবহতাকে তুমি শব্দের অলংকারের পিছনে ঢাকা দিয়ে দিচ্ছ। তাহলে এই ধরনের জিনিসকে বলা হয় ইউফেমিজম। একটা এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে। In Hitler's Germany, for example, the expression special treatment was used as euphemism for the torture and murder of the most savage kinds. Now, Hitler যখন ওই জিউসদের উপরে অকথ্য অত্যাচার করছিলেন, তাদেরকে হত্যা করছিলেন, এবং সেই সময়কার যে মিডিয়া ছিল তারা কিন্তু এই সমস্ত অকথ্য অত্যাচার এবং এর আগে কোনোদিন শোনা যায়নি এই ধরনের যে হত্যার লীলা উনি চালিয়েছিলেন, সেই হত্যার লীলাগুলোকে ওনারা ঢাকা দিয়েছিলেন স্পেশাল ট্রিটমেন্ট এই ইউফেমিজমের আলাদা। মানে স্পেশাল ট্রিটমেন্টটা যে কি,
তাহলে এটা আপাত দৃষ্টিতে শুনে মনে হতে পারে যে স্পেশাল ট্রিটমেন্ট মানে তাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করা হয়, কিন্তু তার পিছনে যে গুঁড়ো সত্যটা সেটা কিন্তু বলা হয়নি। তো সেই জন্য বলা হচ্ছে উই হ্যাভ টু অ্যাভয়েড ইউফেমিজম, যেটা সত্যি সেটাকেই সবার সামনে কোনো অলংকার না রেখে, কোনো রাখঢাক না রেখে, কোনো এমটি ভার্বিয়াজ ইউজ না করে আমাদের প্রস্তুত করতে হবে। হিয়ার ইজ অ্যান এক্সাম্পল টেকেন ফ্রম ডিকেন্স নভেল ডেভিড কপারফিল্ড অফ দ্য সর্ট অফ থিংস টু অ্যাভয়েড। তো এখানে একটা চিঠি দেওয়া আছে, সেটা তোমরা চাইলে পড়ে নিতে পারো, দ্যাট ইজ নট ভেরি ইম্পর্টেন্ট। তারপরে ওই যে লেখাটা সেটাতে প্রচুর ধরনের এমটি ভার্বিয়াজ ইউজ করা হয়েছে, সার্কামলোকিউশনস ইউজ করা হয়েছে, জার্গনস ইউজ করা হয়েছে। তো তারপরে L.A.Hill বলছেন ওটাকে এইভাবে লেখা যেতে পারে, উই শুড নাও রাইট ইনস্টেড অফ দ্য অ্যাবাভ সামথিং লাইক দিস। ওই পুরো চিঠিটাকে এইভাবে লেখা যেতে পারে, ডিয়ার স্যার, তারপরে উনি লিখেছেন এই লেখাটাকে কিভাবে আরও স্বচ্ছ, প্রাণবন্ত এবং আন্ডারস্ট্যান্ডেবল করা যায়। যাই হোক, তো এখান থেকেই আমরা একটা এক্সাম্পল পেয়ে গেলাম। নাও পরের লাস্ট প্যারাগ্রাফটা বলছে অ্যাভয়েড স্টেটিং দি অবভিয়াস। আর যেটা একদম সবার চোখের সামনে আছে সেটাকে বলাটা অ্যাভয়েড করতে হবে। ফর এক্সাম্পল, your readers do not want to be told that aeroplanes sometimes crash. তো তোমার যে রিডার আছে তাদেরকে এটা বলার প্রয়োজন নেই যে এরোপ্লেন মাঝে মাঝে ক্র্যাশ করে, এটা সবাই জানে, ইট ইজ ভেরি অবভিয়াস। or the children learn from their parents as well as from their teachers. বা তোমার লেখাতে তুমি লিখলে যে চিলড্রেনরা তাদের পেরেন্টসদের কাছ থেকেও শেখে, আবার তাদের টিচারের কাছ থেকেও শেখে। তো এটা তো খুবই অবভিয়াস জিনিস, তাহলে এত অবভিয়াস জিনিস তোমার লেখাতে থাকা উচিত নয়। ইউজ দ্য সেম স্টাইল থ্রু আউট হোয়াট এভার ইউর রাইটিং। আর তুমি যেটা লিখছো প্রথমে লেখার শুরুটা যে স্টাইল দিয়ে করেছিলে সেই স্টাইলটাই থ্রু আউট ইউর রাইটিং তোমাকে মেনটেন করতে হবে। ইফ ইউর রাইটিং ফর্মালি, প্রথম থেকেই যদি ফর্মালি লিখছো, ডু নট ইন্ট্রোডিউস স্ল্যাং এক্সপ্রেশনস, তাহলে তোমার লেখাতে স্ল্যাং মানে ক্যাজুয়াল এক্সপ্রেশনস আর ইউজ করা যাবে না। অ্যান্ড ইফ ইউ আর রাইটিং ইন এ কনভারসেশনাল স্টাইল, আর তুমি যদি কনভারসেশনাল মানে ক্যাজুয়াল স্টাইলে লিখছো, তোমার লেখার টোনটা যদি ক্যাজুয়াল হয়, ডু নট ইন্ট্রোডিউস লিটারারি অর লার্নড এক্সপ্রেশন, তাহলে সেখানে কাব্যিক এক্সপ্রেশনস বা লার্নড এক্সপ্রেশনস ইউজ করা উচিত নয়। কারণ তাহলে দুটো মিক্স অ্যান্ড ম্যাচ, মানে ফর্মালের সঙ্গে ক্যাজুয়াল রাইটিংকে মিক্স করলে চলবে না। আর মিক্সচার অফ স্টাইল সাচ অ্যাজ দ্য ফলোইং ইজ অ্যাবসার্ড, তাহলে এই দুটোকে যদি মিক্স করে দাও, ফর্মাল আর ক্যাজুয়াল রাইটিং যদি মিক্স হয়ে যায় তাহলে সেটা একদম অ্যাবসার্ড মানে অযৌক্তিক দেখাবে বা শোনাবে। একটা এক্সাম্পল দিচ্ছেন, ইন দি অ্যাবসেন্স on home leave of my boss, your application for sympathetic consideration of your claim to a pension has been pushed onto me. I had no alternative but to give it the thumbs down, owing to the fact that your old man had ceased to be in the service of Her Majesty when he kicked the bucket. দেখো এখানে শুরুটা হয়েছিল ফর্মাল দিয়ে, কিন্তু তারপরে দেখো অনেকগুলো স্ল্যাং বা ফর্মাল না করে ক্যাজুয়াল এক্সপ্রেশনস ইউজ করা যায়। ফর এক্সাম্পল, এই ওল্ড ম্যান, fact that your old man, this is a casual expression, এটাকে এখানে ইউজ করা উচিত হয়নি। বা এখানে লেখা আছে kicked the bucket মানে when he died, তাহলে died, এই ডেথের একটা ক্যাজুয়াল এক্সপ্রেশন হচ্ছে kick the bucket, তাহলে kick the bucket, your old man, thumbs down, এই সমস্ত জিনিসগুলো ক্যাজুয়াল এক্সপ্রেশনস, এগুলো কিন্তু এই ফর্মাল লেটারের মধ্যে ইউজ করা হয়েছে এবং সেই জন্য এটাকে শুনতে একটু অ্যাবসার্ড অবশ্যই লাগছে। তো ইউ ক্যানট ডু দ্যাট ইন ইয়োর রাইটিং। If while you are writing you cannot think of the right word at once, তাহলে তুমি যখন লিখছো তখন হয়তো সেই মুহূর্তে সঠিক শব্দটা তোমার মাথায় আসছে না। ইট ইজ এ গুড আইডিয়া টু পুট ইন অ্যানাদার, এটা একটা ভালো আইডিয়া হবে তুমি অন্য একটা ওয়ার্ড দিয়ে সেই জায়গাটা ফুলফিল করে দাও। অর টু লিভ এ ব্ল্যাঙ্ক, বা তুমি একটা কাজ করতে পারো সেই জায়গাটা ফাঁকা রাখতে পারো। অর সো অ্যাজ নট টু ইন্টারাপ্ট ইউর ফ্লো অফ থট, যাতে তোমার যে ফ্লো অফ থটটা এসছে সেটা যাতে বাধাপ্রাপ্ত না হয়, সেখানটা ফাঁকা রেখে দাও এবং তারপরে তুমি তোমার লেখাটা চালিয়ে যাও। দেন ওয়েন ইউ হ্যাভ ফিনিশ, তারপরে তুমি যখন শেষ করে নিয়েছো লেখাটা, ইউ ক্যান গো ব্যাক, তুমি আবার ওখানে ফিরে যেতে পারো, ফাইন্ড এক্স্যাক্টলি দ্য রাইট ওয়ার্ড ফর হোয়াট ইউ আর ট্রাইং টু সে, আর তারপরে যে সেইখানটাতে যেখানটা ফাঁকা রেখেছো সেখানটাতে তুমি যে ওয়ার্ডটার কথা ভাবছিলে সেইটা ভেবে ফিল আপ করে দিতে পারো। ইন এনি কেস রিড ইউর ওয়ার্ক ওভার ক্রিটিক্যালি আফটার ইউ হ্যাভ ফিনিশড। বুঝে যাই হোক না কেন, যখন লিখতে লিখতে যদি আটকে যাও বা কোনো ওয়ার্ড না পাও বা কোনো জায়গা ফাঁকা থাকুক বা সব কিছু যদি লিখেই শেষ করো, তাহলেও কিন্তু তোমাকে তোমার লেখাটাকে বারবার পড়তে হবে এবং ক্রিটিক্যালি মানে কি
সমালোচনামূলকভাবে পড়তে হবে। এরকম না যে বাহ প্রথম থেকেই মানে প্রশংসাসূচকভাবে পড়ছে যে বাহ খুব দারুণ লিখেছি তো আমি, সেরকম না। ক্রিটিক্যালি যে না আমার মনে হচ্ছে এখানটা ঠিক হয়নি, এখানটা ঠিক হয়নি, এবং সমালোচনামূলকভাবে তুমি যদি পড়ো তাহলে তুমি তোমার লেখার মধ্যে অনেক ভ্রান্তি ভুল পাবে এবং সেগুলোকে তুমি ঠিক করার সুযোগটাও পাবে। রিপ্লেসিং উইক ভেগ ইন এক্স্যাক্ট ওয়ার্ডস, এবং তারপরে যখন দেখছো যে কোথাও খুব একটা দুর্বল ওয়ার্ড ইউজ করা হয়েছে, ভেগ মানে হচ্ছে সেই ওয়ার্ডটার ওখানে সঠিক মিনিং বোঝাচ্ছে না, বা ইনএক্স্যাক্ট বা ওখানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট একটা ওয়ার্ড ইউজ করেছো, তাহলে বাই আদার উইচ জাস্ট সে জাস্ট হোয়াট ইউ মিন, এই সমস্ত ওয়ার্ডগুলোকে রিপ্লেস করে দাও, এবং রিপ্লেস করে তুমি যেটা বলতে চাইছিলে সেটার জন্য এক্স্যাক্ট যে ওয়ার্ডটা হয় সেই ওয়ার্ডটা ওখানে ফিল আপ করে দাও। তাহলে এইভাবে তুমি তোমার লেখাটা ক্রিটিক্যালি দেখে বারবার পড়ে তারপরে সেগুলোকে তুমি বলো না সেটা যেটাকে বলে প্রুফ রিডিং, সেই প্রুফ রিডিং করে তুমি লেখাটাকে শেষ করতে পারো। তাহলে এই যে আমরা দেখলাম L.A.Hill আমাদের কাছে অনেকগুলো পয়েন্টস দিলেন কি কি করা উচিত, কি কি করা উচিত নয়, কি কি অ্যাভয়েড করা উচিত, এবং এই সবগুলি হচ্ছে প্রিন্সিপালস অফ গুড রাইটিং। আই হোপ এই লেখাটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরাও ভালো কিভাবে লিখতে হয় সেটা সম্বন্ধে একটা ধারণা নিশ্চয়ই করতে পারবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর লিসনিং, হ্যাভ এ ওয়ান্ডারফুল ডে, টাটা।